স্টার্ট করে দিব নাকি? আচ্ছা, দেখা যায় স্ক্রিন শেয়ার। যায়। স্টার্ট করি তাইলে। রাফিন রেকর্ড কইরো। অনেক কিছু তো আজকে ট্রাই করব হচ্ছে এই তো 12 পর্যন্ত দেখার। লুকআপ ফাংশন থেকে যদি পারি কালকে দেখবো, ঠিক আছে? একটা সেকেন্ড। আচ্ছা, ফার্স্টে হচ্ছে এইখানে একদম বেসিক জিনিসপত্র, সেল কি জিনিস, অ্যাক্টিভ সেল কি, তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে ফিল হ্যান্ডেল। এইটা হচ্ছে এই যে যে কোনো একটা সেল যদি আমরা ক্লিক করি, একদম নিচে রাইট সাইডে কোনায় দেখা যায় একটা ছোট্ট স্কোয়ারের মতো বক্স। ওইটাতে কার্সর রাখলে কার্সরটা একটু ডিফারেন্ট হয়ে যায়, যে প্লাস সাইনের মতো। হ্যাঁ, ওইটা হচ্ছে ফিল হ্যান্ডেল। এটার কাজ কি এটা দেখবো সামনে। তারপর হচ্ছে রো, কলাম হচ্ছে এবিসিডি যেটা থাকে, রো হচ্ছে 1 2 3 4। স্প্রেডশিট হচ্ছে গিয়ে এই যে কলাম রো মিলে হচ্ছে গিয়ে একটা শিট, এটাই স্প্রেডশিট। ওয়ার্কশিট হচ্ছে গিয়ে অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে, যেমন এইখানে হচ্ছে গিয়ে যে একদম নিচে দেখা যাচ্ছে একটা ওয়ার্কশিট, সেটা হচ্ছে একটা শিট হচ্ছে অর্ডারস, তারপরে এটা হচ্ছে সেল 2016, তারপরে এটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার্স। তো তিনটা শিট মিলে হচ্ছে পুরোটা একটা ওয়ার্কশিট। এই এর পরে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে কি কোনো একটা সেল আসলে কোথায় আছে সেইটা ইন্ডিকেট করে। যেমন এই যে কর্পোরেট লেখাটা, এটাতে যদি ক্লিক করি এটা হচ্ছে গিয়ে জি নাম্বার কলামে আর 8 নাম্বার রোতে, যার কারণে এইটার লোকেশন হচ্ছে G8। হ্যাঁ, এই যে একদম উপরে এই বাম সাইডে হচ্ছে এইটার লোকেশনটা দেখায় G8। ঠিক আছে? এরপরে এইখানে আরো এরকম কিছু নাই। স্ট্যাটাস বার হচ্ছে নিচে থাকে। আহ, এই যে এটা হচ্ছে স্ট্যাটাস বার একদম নিচে, যে জুম ইন জুম আউট করার জন্য এইটা। ঠিক আছে? তারপরে আছে হচ্ছে আচ্ছা রেঞ্জ। রেঞ্জ জিনিসটা ইম্পর্টেন্ট।
রেঞ্জ হচ্ছে গিয়ে আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি কিছু ডেটা সিলেক্ট করি তাইলে সেইটা হচ্ছে গিয়ে একটা রেঞ্জ হইতে পারে। আর এটা বোঝা যায় হচ্ছে গিয়ে যেমন এই সিটি, এটা হচ্ছে গিয়ে, আচ্ছা ফার্স্ট থেকে স্টার্ট করি। অর্ডার নং এটা হচ্ছে গিয়ে কি A3, A3 সেল তাই না, এটা লোকেশন হচ্ছে A3। এইটা থেকে স্টার্ট করে যদি আমি এই যে সিটিতে সিডনি পর্যন্ত যাই 4 নাম্বার পর্যন্ত, তাইলে এইটার লোকেশন হচ্ছে গিয়ে F7, ঠিক আছে। এই পুরাটা যদি আমি সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমার রেঞ্জ হবে হচ্ছে গিয়ে A3:E7, ঠিক আছে। এই A3:E7 দিয়ে বুঝায় হচ্ছে গিয়ে A3 থেকে E7 পর্যন্ত যতগুলা সেল আছে সবগুলা সেলকে একসাথে বুঝায়, ঠিক আছে। এটা বুঝতে পারছি নাকি পেঁচায় ফেলছি? হ্যালো। আচ্ছা। আর যদি আমরা মাঝে এই যে সেল হচ্ছে গিয়ে একসাথে অনেকগুলো সিলেক্ট করা যায়, যদি আমরা মাঝের কোনো সেল স্কিপ করতে চাই তাহলে আমরা ওই যে কমা দিয়ে এর পরের রেঞ্জটা লিখে দিব, এটা হচ্ছে নন অ্যাডজাসেন্ট সিলেকশন, ঠিক আছে। যেমন A1 A2 সিলেক্ট করছে এখানে, এই জন্য A1:A2, তারপর কমা দিয়ে বিটাকে হচ্ছে আমরা স্কিপ করতে যাচ্ছি, কমা দিয়ে আমরা C1:C2 দিলাম, তাইলে শুধু A1 A2 আর C1 C2 এই দুইটা সিলেক্ট হচ্ছে, হ্যাঁ। B1 আর B2 এই দুইটা স্কিপ হয়ে যাচ্ছে। এরপর আসতেছে ফর্মুলা। ফর্মুলা হচ্ছে আমরা যেগুলা হচ্ছে ইনপুট করি, এই যে এইটা হচ্ছে ফর্মুলা বার একদম উপরে, ঠিক আছে, যেখানে অর্ডার নং লেখা কার্সর দেখা যায়, ওইটা হচ্ছে ফর্মুলা বার। এখানে হচ্ছে আমরা ফর্মুলা ইনপুট করব, কোন একটা আউটপুট আসবে, ওটা ডিপেন্ড করবে আমরা কোন ফর্মুলা বা কোন ফাংশন দিচ্ছি, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে গিয়ে এই যে প্লাস মাইনাসের ক্ষেত্রে আমরা যেটা করি, যেমন দুইটা সেল যদি যোগ করতে হয় তাহলে A1+A2 এরকম কিছু একটা। আর ফাংশনস হচ্ছে গিয়ে স্পেসিফিক কোনো একটা ফাংশন ইউজ করার জন্য, যেমন ইফ ফাংশন, তারপরে সাম ফাংশন বা অন্য যে কোনো ধরনের ফাংশন, ঠিক আছে, ওগুলো আরো সামনে দেখবো ডিটেলসে। তারপর হচ্ছে রেফারেন্স। রেফারেন্স জিনিসটা ইম্পর্টেন্ট। রেফারেন্স হচ্ছে গিয়ে 3 ধরনের দেখাইছে স্যার। রিলেটিভ রেফারেন্স হচ্ছে গিয়ে একদম নর্মাল রেফারেন্স, ঠিক আছে। আমি জাস্ট যে কোনো একটা সেল সিলেক্ট করলাম, সেটা হচ্ছে যেমন এই যে এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে D4, হ্যাঁ, এটাই হচ্ছে একটা রেফারেন্স, যে এই সেলটা হচ্ছে D4 এটার লোকেশন, ঠিক আছে। আর রিলেটিভ রেফারেন্স জিনিসটা একটু ডিফারেন্ট, সরি অ্যাবসলিউট রেফারেন্স ওটা দেখাচ্ছি, ওটার জন্য আরেকটাতে যেতে হবে। আহ, আচ্ছা হ্যাঁ, এটা দিয়ে স্টার্ট করি। রিলেটিভ রেফারেন্স হচ্ছে স্পেসিফিক কোনো একটা সেলকে যদি আমরা রেফার করি, ঠিক আছে। যেমন আমরা হচ্ছে গিয়ে একটা সাইডে একটা কিছু করি, যেমন এইখানে একটা নাম্বার দিলাম 6, এর পরেরটায় দিলাম 7, এর পরেরটায় দিলাম 5, ঠিক আছে। আর এই সাইডে আরো কিছু নাম্বার নিলাম 3, 2, 8, হ্যাঁ। এখন আমরা এই সেলটাতে যদি এই দুইটা যোগফল বের করতে চাই, সাম বের করতে চাই, তাহলে আমরা কি করব, ইকুয়াল টু দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই সেলটা সিলেক্ট করব, তারপরে প্লাস দিব, দেওয়ার পরে পরের সেলটা সিলেক্ট করব, তাই না। এইটা হচ্ছে গিয়ে রিলেটিভ রেফারেন্সিং, ঠিক আছে। যে আমি একটা সেলকে সিলেক্ট করলাম, আমি যদি এখন এন্টার প্রেস করি এই দুটা সাম হয়ে যাবে। এখন আমি যদি এই যে ফিল হ্যান্ডেল যেটা এই যে একদম কোনায়, এটা যদি টান দিয়ে নিচে পর্যন্ত নামাই, তাইলে ওই সেম ফর্মুলাটা হচ্ছে গিয়ে নিচের গুলাতেও অ্যাপ্লাই হবে, বাট এখানে একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে এইটার জন্য A17+B17 ছিল, ঠিক আছে, এই যে এটা A17+B17, যখন নিচের সেলে আসতেছি তখন কিন্তু ওই
ফর্মুলাতে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, A18 আসতেছে আর এটা হচ্ছে B18। তো এইখানে ফর্মুলাতে চলে আসতেছে অটোমেটিকলি যে ইকুয়াল টু A18 প্লাস B18। হ্যাঁ, এর পরেরটাতে সেম, ফর্মুলাটা সেম, বাট ওই যে ওই লোকেশনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, A19 প্লাস B19। এই যে উপরে ফর্মুলাটা দেখা যাচ্ছে, ঠিক আছে, A19 প্লাস B19, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে অটোমেটিক চেঞ্জ হয়ে যায় যদি আমরা এই ফিল হ্যান্ডেল ইউজ করি। এখন আমরা যদি এইখানে একটা ক্যালকুলেশন ইউজ করতে যাই, যেমন সেলস ট্যাক্স, হ্যাঁ, এটা যদি কে আসছে, আচ্ছা হ্যাঁ ওয়েট বলতেছি আরেকবার। ফর্মুলা হচ্ছে আমি যেই সেলের মধ্যে ফর্মুলাটি ইউজ করতে চাচ্ছি ওইখানে ফার্স্টে ইকুয়াল টু প্রেস করব। হ্যাঁ, ইকুয়ালস দিয়ে হচ্ছে গিয়ে ফর্মুলা স্টার্ট হয়। এরপরে আমি এই যে A17 এই সেলটা হচ্ছে গিয়ে সিলেক্ট করব প্রেস করে, তারপরে প্লাস দিব অথবা মাইনাস দিব যেটা করতে চাই, গুণ করতে চাইলে স্টার দিব, ভাগ করতে চাইলে হচ্ছে গিয়ে স্ল্যাশ দিব, ঠিক আছে। প্লাস চিহ্ন দেওয়ার পর আমি যেটার সাথে যোগ করতে চাচ্ছি ওই সেলটাকে ক্লিক করব। তো পরেরটাতে আমি ক্লিক করলাম B17। হ্যাঁ, তো এখানে লেখা আসতেছে যে A17 প্লাস B17। আর এই যে এখানে হচ্ছে গিয়ে আমার দেখাচ্ছে, মার্ক করে দেখাচ্ছে যে কোনটা কোনটা প্লাস করলাম। দাঁড়াও, এই যে ফার্স্টে সিলেক্ট করলাম A17, পরে প্লাস দিয়ে B17, ঠিক আছে। এরপর যদি এন্টার প্রেস করি তাহলে এই দুটো যোগ হয়ে যাবে। এইটা হচ্ছে গিয়ে এই যে 6 + 3 9 আসতেছে। ওই ফিল হ্যান্ডেল ক্লিক করে যদি আমি নিচে টান দিই তখন হচ্ছে গিয়ে অটোমেটিক সেম ফর্মুলাটা নিচের গুলাতে অ্যাপ্লাই হয়ে গেছে, বাট ওরা হচ্ছে গিয়ে অটোমেটিক লোকেশনটা চেঞ্জ করে দিছে। যেমন নিচেরটার ক্ষেত্রে A18 প্লাস B18 যোগ করছে, এই যে ফর্মুলাটা উপরে দেখা যাচ্ছে ইকুয়ালস টু A18 প্লাস B18। তার পরের সেলে যদি যাই সেই ক্ষেত্রে ইকুয়ালস টু A19 প্লাস B19। হ্যাঁ, অটোমেটিক ও যোগ করে ফেলছে। আচ্ছা এখন, আচ্ছা এতটুকু বুঝতে পারছি। হ্যালো, আচ্ছা কন্টিনিউ করব। হ্যাঁ হ্যাঁ বলো। ওকে, তো যদি আমি সেলস ট্যাক্স দিতে যাই বা সেলস ট্যাক্সে যদি ক্যালকুলেশনটা অ্যাপ্লাই করতে যাই তখন হচ্ছে গিয়ে, আচ্ছা ট্যাক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ইউনিট প্রাইস যেটা ওইটার সাথে কোয়ান্টিটি গুণ করব, গুণ করে যেই প্রাইসটা আসবে ওইটার উপর হচ্ছে গিয়ে 7.5% ট্যাক্স হবে, তাই না। তো সেই ক্ষেত্রে আমি যদি এইখানে ফর্মুলাটি দিতে যাই তাইলে সেম আবার ইকুয়ালস প্রেস করব, তারপর হচ্ছে ইউনিট প্রাইস, তো এইটা সিলেক্ট করব, করার পরে আমি হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশনের জন্য হচ্ছে স্টার দিব, তারপর হচ্ছে গিয়ে যতগুলা কোয়ান্টিটি ওইটাতে প্রেস করব, তাহলে যে B4 × C4, তারপর হচ্ছে গিয়ে আবার স্টার দিব, তারপর হচ্ছে গিয়ে এই যে সেলস ট্যাক্সটা হচ্ছে গিয়ে আমি সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে যদি আমি এন্টার প্রেস করি তাহলে যেখানে চলে আসতেছে যে $3.36 হচ্ছে গিয়ে সেলস ট্যাক্স আসতেছে। হ্যাঁ, এখন আমি যদি এই যে এই ফিল হ্যান্ডেলটা টান দেই তাহলে যে অনেকগুলা ভ্যালু আসতেছে না, ইনভ্যালিড আসতেছে, ঠিক আছে। এইটার কারণ হচ্ছে গিয়ে এই যে আমার ট্যাক্স রেটটা, এই ট্যাক্স রেটটা কিন্তু E2 সেলের মধ্যে, তাই না। এই যে ট্যাক্স রেটে যদি ক্লিক করি আমার সেলের লোকেশন হচ্ছে E2। হ্যাঁ, তো সেম ভাবে যখন আমি পরের ঘরটাতে গেলাম মানে পরের সেলে গেলাম সেই ক্ষেত্রে কিন্তু E3 চলে আসছে এই যে অটোমেটিক, ঠিক আছে। কিন্তু E3-তে কিন্তু যে লাইন টোটাল লেখাটা, তো লাইন টোটাল লেখাটা তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে ওইখানেও আবার সেলস ট্যাক্স থাকবে, ট্যাক্স রেট থাকবে, তাই না। এর পরেরটাতে আসছে হচ্ছে গিয়ে E4 হচ্ছে গিয়ে যে এইটা, এটা তো আর ট্যাক্স না, এটা হচ্ছে লাইন টোটাল, তাই না। এইটা হচ্ছে গিয়ে এই যে আমরা নিচে যেই ক্যালকুলেশনটা করলাম এইটার মতো হয়ে গেছে অনেকটা। সো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই ট্যাক্স রেটের যেই
সেলটা এটাকে ফিক্স করে দিতে, তাই না? তাইলে ফিক্স করে দিলে হচ্ছে কি প্রতিবার আমার ক্যালকুলেশনের সময় অলওয়েজ ওরা 7.5%ই গুণ করবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ফর্মুলাতে একটু চেঞ্জ করতে হবে। ফর্মুলা যখন আমি দিব, ফর্মুলা ফিক্স করার সিস্টেম হচ্ছে গিয়ে যখন আমি একটা সেল সিলেক্ট করব, ওই সেলের কলাম আর রো এর নাম্বারের আগে ডলার সাইন অ্যাড করা। যদি আমি কলামের আগে ডলার সাইন অ্যাড করি তাহলে কলামটা ফিক্স থাকবে, যদি আমি রো এর আগে ডলার সাইন অ্যাড করি তাহলে রোটা ফিক্স থাকবে, ঠিক আছে? অ্যাপ্লাই করি তাহলে একটু ইজি হবে বুঝতে। ফার্স্টে হচ্ছে গিয়ে ইকুয়াল প্রেস করলাম, তারপরে যে ইউনিট প্রাইস আমরা ওটা সিলেক্ট করলাম B4, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য স্টার, তারপর কোয়ান্টিটি C4, ঠিক আছে? এরপর আবার মাল্টিপ্লিকেশনের জন্য স্টার, তারপর হচ্ছে গিয়ে যখন আমরা ট্যাক্সটা সিলেক্ট করব E2, এটাকে হচ্ছে আমরা ফিক্স করে দিতে যাচ্ছি যে এইটা নিচে নামবে না বা এটা সাইডে যাবে না, কলাম হোক রো হোক দুইটাই হচ্ছে আমাদের ফিক্স করতে হবে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আমরা F4 প্রেস করব। এই অবস্থাতেই যদি F4 প্রেস করি, দেখো E2 এর দুইটার আগেই হচ্ছে একটা ডলার সাইন চলে আসছে, E এর আগে একটা ডলার সাইন আর 2 এর আগে ডলার সাইন, ঠিক আছে? ডলার সাইনটা ম্যানুয়ালিও ইনপুট করা যায়, F4 প্রেস করা হচ্ছে কি একটা শর্টকাট। তো দুইটার আগেই যখন আমার ডলার সাইন চলে আসছে তার মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্যালকুলেশনেই এই সেলটা ফিক্স থাকবে, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে অ্যাবসোলিউট রেফারেন্সিং। এই যে স্যারের হ্যান্ড আউটে দেওয়া আছে, অ্যাবসোলিউট রেফারেন্সিং হচ্ছে গিয়ে এই যে ডলার সাইন দেওয়া থাকবে, ঠিক আছে? তো এইটা যখন আমি ডলার সাইন দিয়ে দিলাম তার মানে হচ্ছে কি আমার ট্যাক্স রেট অলওয়েজ ফিক্স থাকবে। এন্টার প্রেস করলে এই যে আমার 3.36 আসতেছে। যখন আমি এবার ফিল হ্যান্ডেলটাকে নিচের দিকে টান দিব তখন হচ্ছে কি এই যে ক্যালকুলেশনটা সুন্দর মতো হবে, ঠিক আছে? যে 2.99, 3.44, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছি। আর লাইন টোটালটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে কারণ লাইন টোটালের মধ্যে ফর্মুলাতে দেওয়াই ছিল যে B4 ইন্টু C4, এটার সাথে আবার D4টা হচ্ছে যোগ করছে, এই যে সেলস ট্যাক্সটা যোগ করছে। তো এতক্ষণ সেলস ট্যাক্স ছিল না যার কারণে জিরো যোগ করছিল, এখন যেহেতু আছে সো ওরা হচ্ছে ওই অ্যামাউন্টটা যোগ করে দিচ্ছে। এটা বুঝতে পারছি নাকি আরেকবার দেখাবো? বুঝতে পারছি। ওকে। আচ্ছা ইশরাক, হ্যাঁ, A4টা কি আমরা জাস্ট ফার্স্টটাই অ্যাড করব, বাকিগুলোকে অটোমেটিক্যালি হয়ে যাবে তাহলে? বাকিগুলা হচ্ছে কি আমরা চাচ্ছি না ফিক্স থাকুক। যেমন যদি ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি গুণ করি, তাই না? তাইলে এইটার জন্য হচ্ছে গিয়ে এই ইউনিট প্রাইসটার সাথে এই কোয়ান্টিটিটা গুণ করব। এর পরের ঘরে কিন্তু আমরা এই ঘরেরটা আর এই ঘরেরটা গুণ করতে যাচ্ছি, তাই না? তো আমরা চাচ্ছি না যে ওটা ফিক্স থাকুক, ওইটা এক ঘর এক ঘর করে নিচে নামুক, সমস্যা নাই। আমরা শুধুমাত্র চাচ্ছি ট্যাক্সটা ফিক্স থাকুক, ট্যাক্সটা যাতে এক ঘর নিচে না নেমে যায়। যার কারণে আমরা শুধু ট্যাক্সটাকেই হচ্ছে গিয়ে ফিক্স রাখতেছি, বাকি দুইটাকে ফিক্স করব না, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। এটা আসলে ডিপেন্ড করে যে আমার ক্যালকুলেশনটার উপরে যে কোনটা ফিক্স রাখতে হবে কোনটা রাখতে হবে না। আরেকটা দেখি তাইলে আরেকটু ইজি হবে। এই যে এইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা সাবটোটালের সাথে পার্সেন্টেজটা গুণ করব, হ্যাঁ? সো সাবটোটালের সাথে হচ্ছে গিয়ে 10% গুণ করলে হচ্ছে ATR1 এ আসবে, সাবটোটালের সাথে 15% করলে হচ্ছে 2 তে, আর হচ্ছে 20% করলে 3 তে, হ্যাঁ? তো এই ক্ষেত্রে কি করব বলো? এই ক্ষেত্রে যদি আমি ফর্মুলা দিতে যাই, ফার্স্ট ইকুয়ালস টু দিলাম, এরপরে এটা সিলেক্ট করলাম সাবটোটাল মানে D4, হ্যাঁ? এরপর যদি আমি মাল্টিপ্লিকেশন সাইন দেই, এরপর হচ্ছে গিয়ে কমিশন সিলেক্ট করলাম E2, ঠিক আছে? এরপর যদি এন্টার প্রেস করি তাহলে এই ক্যালকুলেশনটা সুন্দর মতো হচ্ছে যে 56.85, এটা 10% হচ্ছে 5.69, হ্যাঁ? এই ফিল হ্যান্ডেলটাকে যদি আমি সাইডে টান দেই তাহলে এই ক্যালকুলেশনটাতে একটু গ্যাঞ্জাম হচ্ছে। দেখো 56.85, এইটার 10% যদি 5 পয়েন্ট সামথিং হয়, এটার 15% কি কখনো 0.85 হবে? আর একটু বেশি হবে না 5 এর চেয়ে? সো বোঝা যাচ্ছে যে আমাদের কোথাও এক জায়গায় ভুল হয়েছে, হ্যাঁ? ভুলটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে এটা যদি ফাইন্ড আউট করতে যাই, এই সেলে যদি আমরা আসি, দেখো এটাতে ফর্মুলা কি আসছে, ইকুয়ালস টু E4। E4 জিনিসটা কোনটা? এই যে E4 কিন্তু এইটা,
তাই না? এই যে ই আর এই যে 4, হ্যাঁ E4, এই যে E4। তো এটা হইছে কি আসলে আমরা যখন এক ঘর ডান পাশে গেছি তখন ফর্মুলাটাও এক ঘর সবকিছু ডান পাশে নিয়ে আসছে, যার কারণে 15% ঠিকই গুণ করছি আমরা এটার সাথে, বাট গুণ করছি কোনটাতে? এইটাতে। এখন আমরা চাচ্ছি না যে এইটা এক ঘর ডান পাশে প্রত্যেকবার চলে আসুক, তাই না? আমরা চাচ্ছি যে অলওয়েজ এই সাবটোটালের উপরে ক্যালকুলেশনটা হোক। তো সেই ক্ষেত্রে আমাদের কলামটা ফিক্স করতে হবে, তাই না? এই যে ডি যে কলামটা, এটা ফিক্স করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা শুধু হচ্ছে ডিটাকে ফিক্স করব, হ্যাঁ। তো এটা হচ্ছে ফিক্স করার সিস্টেম ওই সেম ভাবে F4 প্রেস করে ফার্স্ট ইকুয়াল দিলাম, তারপরে যে D4 সিলেক্ট করলাম। এখন আমরা কিন্তু শুধু এই সেলটাকে না, শুধু কলামটাকে ফিক্স করতে চাচ্ছি, রো গুলো হচ্ছে গিয়ে চেঞ্জ হইতে থাকবে, হ্যাঁ। তো কলামটা ফিক্স করার জন্য কি করা যায়? কলাম ফিক্স করার জন্য হচ্ছে আমরা ফার্স্টে F4 প্রেস করব। দেখো দুইটার আগেই ডলার সাইন চলে আসছে। আমরা আরেকবার F4 প্রেস করব, তাইলে 4 এর আগে ডলার সাইন আসতেছে, তার মানে হচ্ছে রোটা ফিক্স হইছে। আমরা আরেকবার F4 প্রেস করব, তাইলে ডি এর আগে ডলার সাইনটা আসতেছে, তার মানে এই কলামটা ফিক্স হইছে, হ্যাঁ। এই যে এই কলামটা ফিক্স হইছে। আচ্ছা ইশরাক, আমি যদি ম্যানুয়ালি সামনে দেই ডলার সাইন তাহলে কি ফিক্স হবে না কলামটা? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আমি যদি ম্যানুয়ালি দিই তাইলেও হবে। F4 দিলে হচ্ছে ইজি। যদি F4 দিলে না আসে তাহলে ফাংশন F4 প্রেস করতে হবে, হ্যাঁ। ওকে। তো ফার্স্টে হচ্ছে আমি D4 প্রেস করলাম, তারপরে হচ্ছে কি আমি কলামটা ফিক্স করতে চাচ্ছি, F4 প্রেস করলাম, দুইটার আগে আসছে যেহেতু, আবার F4 প্রেস করলাম, 4 এর আগে মানে রোটা ফিক্স হচ্ছে, আবার F4 প্রেস করলাম, তাহলে যে ডি এর আগে ডলার সাইনটা আসতেছে, হ্যাঁ। তার মানে আমার এখন কলামটা ফিক্স হইলো। আচ্ছা, এটার সাথে আমি গুণ করব হচ্ছে এই কমিশনটা, ঠিক আছে। এখন এই কমিশনটার ক্ষেত্রে আমরা কি করব? আমরা চাই না যে এটা নিচে নেমে আসুক, তাই না? আমরা যখন ফিল হ্যান্ডেলটাকে নিচে টান দিব তখন প্রত্যেকটা ক্যালকুলেশন এক ঘর এক ঘর করে নিচে নামবে, কমিশনটাও কিন্তু এক ঘর এক ঘর করে নিচে চলে আসবে, তাই না? যেটা আমরা আগের ইয়াতে দেখে আসছিলাম ক্যালকুলেশনে। তো আমরা চাচ্ছি এইখানে রোটা ফিক্স থাকুক, মানে 10%টা যে রোতে আছে ওই রোটা ফিক্স থাকুক, ওইটা নিচের রোতে যাতে না আসে। নিচের রোতে আসলে কিন্তু যে টিয়ার 1 চলে আসতেছে, তাই না? যার কারণে আমরা হচ্ছে এখানে যে 2 যেটা ওইটা ফিক্স করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা আবার F4 প্রেস করব, দুইটার আগেই চলে আসছে ডলার সাইন। আরেকবার F4 প্রেস করব, এই যে এখন 2 এর আগে ডলার সাইন আসছে, হ্যাঁ। তার মানে হচ্ছে এই রোটা ফিক্সড। যদি আমরা এন্টার প্রেস করি তাহলে এই যে একটা ক্যালকুলেশন আসতেছে 5.69। এখন আমি যদি ডান পাশে ফিল হ্যান্ডেলটা টান দেই তাহলে এই যে 8.53 11.37, এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ওইটা 20%, হ্যাঁ। ফিল হ্যান্ডেলটাকে হচ্ছে গিয়ে ফার্স্টে এই যে এই তিনটা সিলেক্ট করব, তারপর ফিল হ্যান্ডেলটাকে আবার একদম নিচ পর্যন্ত টান দিব, তাহলে যে বাকি সবগুলা ক্যালকুলেশন চলে আসবে, ঠিক আছে। 79 এর 10%, 15%, 20% এরকম। তাহলে ফার্স্টে আমরা কি করলাম? ফার্স্ট এরটাতে আমরা যখন ফর্মুলাটা ইনপুট করছি তখন আমরা চাইছি যে কলামটা ফিক্স থাকুক, যাতে আমি এই জিনিসটাকে বাম পাশে ডান পাশে না নিলে যাতে ক্যালকুলেশনটাও ডান পাশে চলে না আসে, তার কারণে আমি শুধু কলামটাকে ফিক্স করছি, হ্যাঁ। আর যখন আমি এই ফিল হ্যান্ডেলটাকে নিচে টান দিব যাতে ক্যালকুলেশনটা এক ঘর নিচে চলে না আসে, তখন আমি রোটাকে ফিক্স করছি, হ্যাঁ। এটা বুঝতে পারছি? এটা একটু কমপ্লিকেটেড হতে পারে, বুঝতে না পারলে বলি, আরেকবার দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে পার্সেন্টেজটা যাতে যে পার্সেন্টেজ দেওয়া ওইটাই যাতে আসে এর জন্য হচ্ছে আমরা তখন রো সিলেক্ট করছি, তাই না? মানে রো হ্যাঁ ফিক্স হ্যাঁ হ্যাঁ করছি। আর হচ্ছে হ্যাঁ ওই 10% যাতে নিচে না কমে যায় এর জন্য হচ্ছে তখন কলাম সিলেক্ট করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইশরাক, মোটামুটি জিনিসটা এইটাই। সাব টোটালের জন্য হচ্ছে কলাম হ্যাঁ হ্যাঁ। সরি আমি তোদের না জিজ্ঞেস করে হ্যালো, বল। ফ্রম ডি সেকেন্ড। সো আমি একটু আগে ঢুকছি, তুই কি একটু জিনিসটা পার্সেন্টেজ আরে না, প্যারা প্রথম নাই থেকে প্যারা নাই প্যারা নাই। প্রথম থেকে দেখাতে পারবি? লাইক পার্সেন্টেজটা কিভাবে করছিস কাইন্ডলি। এই যে এই জিনিসটা দেখাবো, এই ক্যালকুলেশনটা দেখাবো।
একদম ফার্স্টে পার্সেন্টেজটা কোন ফর্মুলা দিয়ে করছস এটা একটু দেখা। আচ্ছা, আগের স্লাইডটা দেখাবো নাকি মানে এই রেকর্ড এই হইতেছে, ক্যালকুলেশনটা দেখাবো? বল। তুই দেখে নিস। আচ্ছা ঠিক আছে, পরে পরে রেকর্ড হচ্ছে যেহেতু পরে দেখে নেব। আচ্ছা, এটা ট্রাই করে দেখিস, রেকর্ড দেখে যদি প্যারা হয় তাহলে বলিস, আমি আরেকবার দেখাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, তাইলে নেক্সট হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। নো ইস্যু। ওকে। আর মিক্স রেফারেন্স যেটা, সেটা হচ্ছে এই যে মাত্র আমরা যেটার কাজ করলাম, যে আমরা যে কোনো একটাকে ফিক্স করলাম, হয় আমরা রোটাকে ফিক্স করলাম অথবা কলামটাকে ফিক্স করলাম। যেইটা আমরা ফিক্স করব ওইটার আগে হচ্ছে ডলার সাইনটা রাখবো। বি এর আগে ডলার সাইন মানে হচ্ছে বি হচ্ছে কলাম, তার মানে কলামটা ফিক্সড। আর টু এর আগে ডলার সাইন মানে হচ্ছে গিয়ে টু হচ্ছে রো, তার মানে রোটা ফিক্স। ঠিক আছে, এটা হচ্ছে মিক্স রেফারেন্স। আর অ্যাবসলিউট রেফারেন্স হচ্ছে যে দুইটাই ফিক্স রাখা। ঠিক আছে, আর রিলেটিভ রেফারেন্স হচ্ছে গিয়ে নর্মালটা, শুধু A3 B3 A4 B4 এটাই। হ্যাঁ, এর পরে হচ্ছে গিয়ে শর্টকাট। শর্টকাট আসলে না মনে রাখলেও চলে, শর্টকাট একটু মানে মনে রাখা একটু প্যারা হইতে পারে। শর্টকাটের কাজগুলো আর কি সব ম্যানুয়ালি করা যায়, বাট শর্টকাট দিয়ে ইউজ করলে আর কি ইজি হয়, কারণ দেখা যায় এক্সেলে অনেক ডেটা থাকলে তখন শর্টকাটটা একটু ইজি হয়। তো আমরা জাস্ট একটু দেখে যাই শর্টকাটগুলো কিভাবে কি কাজ করে। হ্যাঁ, আচ্ছা এটা কেটে দিই। আচ্ছা হ্যাঁ, এই যে এই এক্সেল ফাইলটাতে যেমন অনেকগুলা ডেটা, হ্যাঁ, নিচ পর্যন্ত গেলে অলমোস্ট এখানে 1042 পর্যন্ত, আর উপরে হয়তো তিনটা স্কিপ করছে, তার মানে 1039 অলমোস্ট। হ্যাঁ, এইখানে এতগুলা ডেটা। এখন ধরো আমি কাস্টমার নেম এইটাকে সিলেক্ট করতে চাচ্ছি। হ্যাঁ, এই পুরা জিনিসটাকে কাস্টমার নেম সিলেক্ট করতে হইলে আমার কাস্টমার নেম থেকে ডাবল ক্লিক করে পুরাটা সিলেক্ট করা একটা প্যারা না? এই পুরাটা টান দিয়ে সিলেক্ট করা টাইম কনজিউমিং প্লাস প্যারা, দেখা যাইতে পারে যে এদিক সেদিক হয়ে গেছে, ক্যালকুলেশনে ভুল হইতে পারে। এর জন্য হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা এই শর্টকাট গুলো ইউজ করি। ফার্স্ট শর্টকাট যেটা, সেটা হচ্ছে Ctrl+Z। এটা মোরলেস সবকিছুর ক্ষেত্রেই কাজ করে, শুধু হচ্ছে এক্সেল না, ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্ট, অন্যান্য অনেক জায়গাতেই এই Ctrl+Z কাজ করে। Ctrl+Z হচ্ছে গিয়ে আন্ডু করার জন্য, আমি কিছু একটা ভুল করলাম, জাস্ট আন্ডু করার জন্য Ctrl+Z। যেমন এই যে মেলবোর্ন লেখাটা যদি আমি মুছে ফেলি, Ctrl+Z দিয়ে হচ্ছে এই যে আমি আন্ডু করে দিতে পারবো। ঠিক আছে, আর Ctrl+Y দিয়ে হচ্ছে গিয়ে আমি ওটাকে রিডু করতে পারবো। Ctrl+Y নাকি কি ছিল? হ্যাঁ, Ctrl+Y। অত কথা কি রে, Ctrl+Z Ctrl+Y। হ্যাঁ, আচ্ছা, Ctrl+Y সামহাউ কাজ করতেছে না, এটা দেখতে হবে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা আমি পরে দেখে দেখাচ্ছি। এরপরে আছে হচ্ছে ফাংশন F4, যেটা যেটা আমরা মাত্র ইউজ করে আসলাম। F4, যদি F4 না কাজ করে তাহলে ফাংশন প্রেস করে F4, সেইটা হচ্ছে ওই যে আমরা রেফারেন্সিং এর জন্য যে ডলার সাইন চলে আসে, ওইটার ক্ষেত্রে যে F4 ইউজ করলাম সেটাই হচ্ছে এইটা। ঠিক আছে, এটা একটা শর্টকাট, যাতে ডলার সাইন হচ্ছে আমাদের ম্যানুয়ালি ইনপুট না করতে হয়, সেই ক্ষেত্রে আমরা শুধু F4 প্রেস করে হচ্ছে ওইটা ইউজ করতে পারি। ঠিক আছে, Ctrl+O হচ্ছে গিয়ে একটা ওয়ার্কবুক ওপেন করা, Ctrl+W ওয়ার্কবুক ক্লোজ করা, এগুলো আমাদের কাজে লাগবে না। কন্ট্রোল হোম প্রেস করলে হচ্ছে গিয়ে একদম ফার্স্ট যেই সেলটা A1 ওইটাতে চলে আসে। ঠিক আছে, সো আমি দেখা যেতে পারে অনেক পিছে কোথাও কোনো একটা ইয়াতে আসি, যেমন এইটাতে আসি আমি R203। হ্যাঁ, এইরকম একটা ইয়াতে সেলে আসি। এখন আমি যদি কন্ট্রোল হোম প্রেস করি তাইলে এটা হচ্ছে গিয়ে একদম ফার্স্ট যেই ইয়াটা সেলটা A1 ওই সেলে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে কন্ট্রোল হোম। কিরে, এটা আমারও কাজ করতেছে মানে। কিছুই কাজ করতেছে না, বুঝলাম না।
কন্ট্রোল হোম কাজ করছে? আমার করেনি। এই বর্ণ আচ্ছা বর্ণ আছে। ফাংশন দিয়ে করে নাকি দেখ। হ্যাঁ ফাংশন ইউজ করলাম তো হচ্ছে না আমার তো ল্যাপটপে। এটা কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল হোম হচ্ছে কাজ করতেছে না। না কিবোর্ডের প্রবলেম না তো। আরে সার্চে আচ্ছা হাইলাইট করে দেখতেছি না, এটাও। সমস্যা নেই। আচ্ছা এটাও দেখতেছি এটা হওয়ার তো কে কথা হবে রেকর্ড না কেন এটা হচ্ছে। করতেছে? কেউ কি রাফিন। করছে? হ্যাঁ আল্লাহ রাফিন করছে। করছো হ্যাঁ সত্যি? রাফিন আমি রাফিন। দেখছি না, আমি 0 পেয়ে যাব। এটা আমরা দেখে নিই পরে পরে, সবাই সবাই দাও, সবাই দাও। আচ্ছা আচ্ছা এগুলা খুবই হচ্ছে বেসিক জিনিসপত্র, এগুলা সবই কাজ করে ঠিক আছে। যেমন কন্ট্রোল স্পেস দিলে হচ্ছে একটা কলামের সবগুলা সেল হচ্ছে সিলেক্ট করে ফেলে, যেমন এই যে এটা এটা দেখানো যায়। যেমন এই কলামটা হচ্ছে কন্ট্রোল স্পেস দিলে এই কলামের সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার ম্যানুয়ালি ড্র্যাগ করে সবগুলা সিলেক্ট করতে হচ্ছে না। হ্যাঁ বা যেমন এইটাতে আমি হচ্ছে এই সেলটা সিলেক্ট করে কন্ট্রোল স্পেস দিলাম তাইলে আবার এই বরাবর হচ্ছে গিয়ে সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ এরকম ছোটখাটো কিছু শর্টকাট, ওই শর্টকাটগুলো হচ্ছে গিয়ে যাতে একটু টাইম বাঁচাইতে পারে সেই জন্য ইউজ করা হয়। এরপর আচ্ছা হচ্ছে গিয়ে কন্ট্রোল এ হ্যাঁ দিলে কি পুরো ওয়ার্কশিটই সিলেক্ট হয়ে যাবে? হ্যাঁ কন্ট্রোল এ দিলে হচ্ছে গিয়ে পুরো ওয়ার্কশিট। এটা আসলে আচ্ছা। ডিপেন্ড করতেছে, যদি তুমি একটা সেলে একটা প্রেস করো তাইলে দেখবা হচ্ছে কন্ট্রোল এ দিলে পুরো ওয়ার্কশিটটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ হুম। যদি একটা সেলে ডাবল প্রেস করো তখন হচ্ছে কন্ট্রোল এ দিলে শুধু ওই সেলের লেখাটা সিলেক্ট হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আছে হচ্ছে অপারেটরস ইন এক্সেল ফর্মুলা। ওই যে ফর্মুলা ইউজ করার জন্য এডিশনের জন্য হচ্ছে কি আমরা প্লাস সাইন ইউজ করি ওই যে ইকুয়ালস দিয়ে, তারপরে হচ্ছে আমরা যেই সেলগুলা যোগ করতে চাচ্ছি ওই সেলটা সিলেক্ট করে প্লাস সাইন দিয়ে আবার ওই সেলটা অন্য একটা সেল সিলেক্ট করবো ঠিক আছে। আর সাবট্রাকশনের জন্য হচ্ছে মাইনাস সাইন ইউজ করব, মাল্টিপ্লিকেশনের জন্য হচ্ছে স্টার, ডিভিশনের জন্য হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, যেটা পার্সেন্টেজের জন্য পার্সেন্ট, আর হচ্ছে পাওয়ারের জন্য হচ্ছে এই যে এই চিহ্নটা ঠিক আছে। এর পরে আর কি আছে, এই পার্টটা আপাতত না দেখলেও হবে, এইগুলো অলরেডি আমরা দেখে আসছি। ওই যে কোলন দিয়ে হচ্ছে গিয়ে এক পুরা একটা ইয়ার মধ্যে আর রেঞ্জের মধ্যে হচ্ছে গিয়ে যা যা আছে সব সিলেক্ট করে। যেমন আচ্ছা অন্য একটা জায়গায় দেখাই, এইখানে। হ্যাঁ ধরো আমি এখানে কিছু ডেটা নিলাম 6 7 5, এখানে হচ্ছে 4 3 2 5 7। হ্যাঁ এখন আমি যদি এই সবগুলাকে যোগ করতে চাই একটা সেলের মধ্যে, এই সবগুলা, হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি ইকুয়াল প্রেস করব, তারপরে সাম লিখবো। সাম সাম লেখার পরে এই যে একদম ফার্স্টেই একটা ফাংশন আসবে ঠিক আছে। ট্যাব প্রেস করলে হচ্ছে গিয়ে ওই ফাংশনটা হচ্ছে ইউজ করব আমরা। তো ফার্স্টে যদি আমরা একটা সেল প্রেস করি, যেমন এই যে এম
1071, হ্যাঁ। এরপর হচ্ছে যদি কোলন ইউজ করি, কোলন ইউজ করার পর হচ্ছে গিয়ে পরের সেলটা সিলেক্ট করলাম, ও 1073, হ্যাঁ। তাইলে এই M1071 থেকে ও 1073 পর্যন্ত যতগুলা সেল আছে, এর মধ্যে যতগুলা ডেটা আছে সবগুলা হচ্ছে গিয়ে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে, হ্যাঁ শিওর, ফার্স্টে ইকুয়াল প্রেস করব, পরে হচ্ছে সাম লিখবো, তারপরে এই যে ফার্স্টে একটা ফাংশন আছে সাম, ট্যাব প্রেস করব, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এই যে 6 যেটাতে আছে ওখানে যদি আমরা প্রেস করি, তাহলে এই সেলটা হচ্ছে M1071, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা কোলন প্রেস করব, কোলন হচ্ছে গিয়ে জাস্ট রেঞ্জটা বোঝানোর জন্য। এরপরে হচ্ছে আমরা কতটুকু পর্যন্ত নিতে চাচ্ছি ওই সেলটা সিলেক্ট করতে হবে, সো আমরা এই 7 পর্যন্ত নিতে চাচ্ছি, ঠিক আছে। 7-এ যদি প্রেস করি তাহলে সেটা হচ্ছে ও 1073। তো M1071 ইস টু ও 1073, এইটার মানে হচ্ছে এই দুইটা সেলের মধ্যে যতগুলা ডেটা আছে সবগুলা ডেটাকে আমরা সাম করতেছি, ঠিক আছে। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে এইখানে যে 6টা ডেটা আছে এই সবগুলা 6টা ডেটার সাম হচ্ছে 42, এইখানে চলে আসছে, ঠিক আছে। এইটা দিয়ে হচ্ছে রেঞ্জ বুঝায়। আর আমরা যদি চাই যে এই মাঝের যেই কলামটা আমরা এইটাকে ইনক্লুড করতে চাচ্ছি না আমাদের ফর্মুলাতে, আমরা শুধু এইটাকে আর এইটাকে ইনক্লুড করতে যাচ্ছি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা সেটাও করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইনপুটটা একটু ডিফারেন্ট হবে। সাম দেওয়ার পরে ফার্স্টে আমরা এই যে ফার্স্টের যেই সেলটা ওটা সিলেক্ট করব M1071, ওইটা থেকে আমরা M1073 পর্যন্ত সিলেক্ট করলাম, হ্যাঁ, না সরি, M1071 ফার্স্টে সিলেক্ট করব, দেখা যাচ্ছে ইয়ারটা উপরে চলে আসছে না, ওয়েট, এই যে এবার M1071 সিলেক্ট করলাম, এরপর হচ্ছে কোলন দিব, হ্যাঁ। এরপরে হচ্ছে M1073 পর্যন্ত সিলেক্ট করব, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা কমা ইউজ করব এটার মাঝে, কমা ইউজ করে আমরা পরের মাঝের যেই কলামটা এটাকে স্কিপ করে পরের কলামে চলে যাব ডিরেক্ট, ও 1071 সিলেক্ট করব, তারপর আবার কোলন প্রেস করব, কোলন দিয়ে ও 1073 সিলেক্ট করব, ঠিক আছে। তাইলে জিনিসটা এরকম হচ্ছে যে আমি ফার্স্টের কলামের 3টা ডেটা আর লাস্টের কলামের 3টা ডেটা, এই দুইটার সাম চাচ্ছি, এই 6টার সাম চাচ্ছি আর কি। মাঝের যেই 3টা, এই 3টা বাদ যাবে। তো যদি এন্টার প্রেস করি তাহলে শুধু ফার্স্টের কলাম আর লাস্টের কলামের সাম হচ্ছে, মাঝের কলামটা বাদ, ঠিক আছে। এইগুলা হচ্ছে গিয়ে এই কোলন দিয়ে হচ্ছে ইউজ করা হয়। এরকম ছোটখাটো জিনিসপাতি আছে এখানে, এরকম শিখার মতো আর কিছু নাই। আচ্ছা, এই জিনিসগুলো আমরা সামনে দেখব, এগুলা জাস্ট একটু রিডিং পড়ে যাও তাইলেই হবে, ঠিক আছে। এমসিকিউ দিবে প্রবাবলি স্যার, ইয়া দিবে না। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আসতেছে হচ্ছে নেম রেঞ্জ, হ্যাঁ। আচ্ছা, নেম রেঞ্জ দিয়ে হচ্ছে গিয়ে কোনো একটা ডেটা বা কোনো একটা গ্রুপ অফ ডেটাকে আমরা চাইলে একটা স্পেসিফিক নাম দিয়ে পুরা গ্রুপটাকে একটা মানে একটা সিলেকশনের জন্য হচ্ছে ইউজ করতে পারবো, সিলেকশন হিসেবে ইউজ করতে পারবো। মানে যে কোনো একটা জিনিস সিলেক্ট করলে পুরা ওই গ্রুপটাই সিলেক্ট হয়ে যাবে। যেমন পেনশনটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, পেনশনটা হচ্ছে কি বেসিক্যালি অ্যানুয়াল স্যালারি ইনটু এই যে কন্ট্রিবিউশন 9%, এটা ঠিক আছে। তো ফার্স্টে পেনশনের জন্য আমরা ফার্স্টে এই ঘরে ইকুয়াল দিব, এই জিনিসটা মনে রাখতে হয় না ইশরাক, মানে কোনটা? পেনশনটা কিভাবে, এটার মানে ফর্মুলাটা যে এটা। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে স্যার কোয়েশ্চেনে দিয়ে দিবে যে পেনশন হচ্ছে গিয়ে এটা এটা ক্যালকুলেশন করতে হবে বা ওইটা ও, ওইটা দিয়ে ক্যালকুলেশন, দিবে। এগুলা হ্যাঁ দিয়ে দেওয়ার কথা। আচ্ছা আর আচ্ছা। যদি ফর্মুলা দিবে না, হ্যাঁ, বাট জাস্ট বলে দিবে। বুঝছি হ্যাঁ হ্যাঁ, বুঝছি।
যে পেনশনটা হচ্ছে অ্যানুয়াল স্যালারির উপর ক্যালকুলেট করা হয়, এরকম কিছু একটা বলে দিবে। তো ওইটার উপর হচ্ছে গিয়ে তোমার ফর্মুলাটা বানাইতে হবে। আচ্ছা আচ্ছা, আন্ডারস্টুড। তো ফার্স্ট সেলে হচ্ছে কি আমরা ইকুয়াল দিব, এরপরে হচ্ছে অ্যানুয়াল স্যালারির যে সেলটা এটা সিলেক্ট করব, করার পরে হচ্ছে স্টার দিব গুণ করার জন্য। এরপরে হচ্ছে এই যে কন্ট্রিবিউশনের যে 9% এই সেলটা সিলেক্ট করব। হ্যাঁ, এখন আমি যদি এখন এন্টার প্রেস করি, তাইলে এই ফিল হ্যান্ডেলটা যখন আমি নিচের দিকে টান দিব, তখন কিন্তু ক্যালকুলেশনে প্রত্যেকটা হচ্ছে গিয়ে এই P1 হচ্ছে গিয়ে P2 হবে, P3 হবে, এরকম করে প্রত্যেকটা এক ঘর করে নিচে নামতে থাকবে। ঠিক আছে? তো এর জন্য হচ্ছে গিয়ে এখনই কি আমাদের ওই যে F4? হ্যাঁ হ্যাঁ এখনই কি ওই F4 ইউজ করতে হবে? হ্যাঁ হ্যাঁ এর জন্য হচ্ছে আমাদের এটা ফিক্স করে দিতে হবে যে আমরা ক্যালকুলেশনটা এটাই করতে চাই। হ্যাঁ, যার কারণে আমরা F4 প্রেস করলে হচ্ছে এই সেলটা ফিক্সড হচ্ছে, কলামটা ফিক্সড, পি এর আগের জন্য ডলার সাইন, আর রোটাও ফিক্সড, এর জন্য 1 এর আগে ডলার সাইন। ঠিক আছে? এখন যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে এই যে কিছু একটা আসতেছে, এখন ফিল হ্যান্ডেলটাকে চাপ দিলে হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো আসবে। আর যদি আমরা ডলার সাইনটা না দিতাম তাইলে কি হইতো? ডলার সাইন না দিলে হচ্ছে গিয়ে এই যে এরকম কিছু একটা আসবে। আচ্ছা, ডলার সাইনটা কি ম্যানুয়ালি বসাইতে হবে? হ্যাঁ, এটা চাইলে ম্যানুয়ালি বসানো যায়, অথবা একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে F4। F4 প্রেস করলে ওইটা অটোমেটিক চলে আসে। ঠিক আছে? তো আমরা ফার্স্টে সেলটা সিলেক্ট করব, এরপর F4 প্রেস করব। আচ্ছা আচ্ছা, এই যে ফার্স্টে পেনশনের এখানে একটা ডিজিট আসছে, এর পরের গুলো হচ্ছে 0, এরপর ভ্যালু আসে নাই, এরপর আবার 0 0 0 0 এরকম আসছে। এটার কারণ কি? ওই যে আমরা ফিক্স করি নাই, যার কারণে প্রত্যেকটা ঘর যখন নিচে নামছে, এই 9%-এর এটাও এক ঘর করে নিচে নেমে গেছে। এই যে পরের ঘরে যখন আমরা যাব, এটা P2 চলে আসছে। P2 কিন্তু যেই ঘরটা, মানে এই ঘরে কিন্তু খালি। তারপরের তাই কিন্তু P3 চলে আসছে, এই যে ফর্মুলা বারে দেখো P3 মানে কিন্তু প্যাকেজ। এখন প্যাকেজের সাথে কিছু একটা ভ্যালু গুণ করলে তো কিছু আসবে না, এর জন্য এরকম আসছে। ঠিক আছে? তো এর জন্য হচ্ছে কি আমাদের ওই সেলটা ফিক্স করে দিতে হয়। তো এর জন্য হচ্ছে আমরা F4 প্রেস করব। ফার্স্টে অ্যানুয়াল স্যালারি, এরপর ইনটু, এরপর হচ্ছে 9%-এর ওই ঘরটা সিলেক্ট করব, এরপর হচ্ছে F4 প্রেস করলে ওই যে ডলার সাইন চলে আসবে। এবার যদি এন্টার দিই, এবার হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন এইটাকে আরেকভাবে করা যায়, আমরা যদি এই 9%টাকে একটা সুন্দর নাম দিয়ে দিই, তাহলে আরেকটু ইজি হবে। হ্যাঁ, সেটা করার জন্য ফার্স্টে আমরা 9%টাকে সিলেক্ট করব। এই সেলটার অ্যাড্রেস কোনটা? P1, তাই না? এই যে P আর 1, এই P1 এর মধ্যে আমরা এটাকে অন্য নাম দিয়ে দিতে পারি। এটাকে আমরা নাম দিয়ে দিলাম পেনশন। ঠিক আছে? এটাকে যদি আমরা পেনশন লিখে ফেলি, তাইলে এই P1 এ আমি যতবার ক্লিক করব আমার এইখানে পেনশন দেখাবে। ঠিক আছে? এই ড্রপ ডাউনে গেলে এই যে পেনশন ওয়ার্ডটা অলওয়েজ থাকবে। হ্যাঁ, তো এখন জিনিসটা আরেকটু ইজি হবে ক্যালকুলেট করতে। আমি যদি ইকুয়াল সাইন দেই, তারপরে আমি অ্যানুয়াল স্যালারির যেই সেলটা ওটা সিলেক্ট করব, এরপর মাল্টিপ্লিকেশনের জন্য স্টার দিব, এরপরে আমি এই যে এইটা যদি সিলেক্ট করি, তাহলে যে আমার পেনশন ওয়ার্ডটা চলে আসতেছে। হ্যাঁ, অথবা আমি যদি ম্যানুয়ালি পেনশন লিখি, PEN লেখার পরে চলে আসবে এই যে পেনশন। ঠিক আছে? তো এটার সুবিধা হচ্ছে আমাদের ওই যে সেলটাকে হচ্ছে গিয়ে আর অ্যাবসলিউট করা লাগতেছে না, আমাদের ওই ডলার সাইন টাইন এগুলো ইউজ করতে হচ্ছে না। হ্যাঁ, এটার আরেকটা সুবিধা হচ্ছে আমি যখন এন্টার প্রেস করব, তারপরে হচ্ছে গিয়ে যে সবগুলা ক্যালকুলেশনই ইজিলি হয়ে যাবে। আমাদের দেখা যাবে ওই যে ইরোর আসে, যে অনেক সময় অ্যাবসলিউট দিতে ভুলে যাই, তারপরে হচ্ছে যে ডলার সাইন না দিলে হচ্ছে গিয়ে ডলার সাইন ভুল দিলে হয়তো হচ্ছে আমরা কলামের জায়গায় রোতে দিয়ে দিছি ভুলে, মিক্সড রেফারেন্সিং এর ক্ষেত্রে তখন ভুল হয়, যার কারণে হচ্ছে গিয়ে এভাবে করলে ইজি হয়। ঠিক আছে? এটা হচ্ছে কি আমরা একটা নাম দিয়ে নিলাম। এই নামটা আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে কি আমরা ওই যে ওই ঘরটা সিলেক্ট করব, এরপর ফর্মুলাসে যাব, এই যে ফর্মুলা ট্যাব, তারপরে যে উপরে ডিফাইন নেমে ক্লিক করে আমরা হচ্ছে গিয়ে জাস্ট এখানে নাম দিয়ে দিতে পারবো এটার একটা। ঠিক আছে? নাম দিয়ে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে জাস্ট নেম দিয়ে দিব পেনশন, তারপরেই হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রিবিউশন যেহেতু দেওয়া আছে, কন্ট্রিবিউশনে দিই, ওকে দিয়ে দিই, তাহলে এই যে এটার নাম কন্ট্রিবিউশন হয়ে গেল। ঠিক আছে?
আচ্ছা, এখন এই জিনিসটাকে আরেকটু ইজিলি করা যায়। আমি চাচ্ছি এই পুরা যে ঘরগুলো আছে সবগুলার একটা নাম দিতে, হ্যাঁ? তাইলে আমার ক্যালকুলেশন করতে ইজি হবে। এই সবগুলার নাম দেওয়ার জন্য ফার্স্টে হচ্ছে গিয়ে আমার সবগুলা সিলেক্ট করতে হবে। এর জন্য আমি ফার্স্টে সব অ্যানুয়াল স্যালারি পর্যন্ত ড্র্যাগ করে অ্যানুয়াল স্যালারি পর্যন্ত সিলেক্ট করব। এরপর একটা শর্টকাট আছে, শর্টকাট দিলে হচ্ছে একটু ইজি হয়। শর্টকাটটা দেখে আসছি। আহ, হ্যাঁ, আচ্ছা, এই সবগুলা সিলেক্ট করার জন্য ফার্স্টে এই যে আমি ফার্স্ট যে সেলটা ওইটাতে ডাবল ক্লিক করে ড্র্যাগ করব হচ্ছে অ্যানুয়াল স্যালারি পর্যন্ত, হ্যাঁ? এরপরে কিন্তু অ্যানুয়াল স্যালারি থেকে ফার্স্ট সেল থেকে ড্র্যাগ করে আমি একদম অ্যানুয়াল স্যালারি পর্যন্ত নিচে যতগুলা ডেটা আছে সবগুলাকে যেভাবে ম্যানুয়ালি ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, ঠিক আছে? এভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখাচ্ছি। এভাবে ম্যানুয়ালি করা যায়, অথবা আমি ফার্স্টে হচ্ছে এই যে ড্র্যাগ করে অ্যানুয়াল স্যালারি পর্যন্ত সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল শিফট আর এই যে অ্যারো যেটা নিচে ওইটা যদি চাপ দিই তাহলে একদম নিচ পর্যন্ত যতগুলো ডেটা আছে ওই সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে তো বেশ কিছু ডেটা নাই। অন্য যে ফাইলটা দেখলাম 1000-এর উপর ডেটা, ওইগুলা কিন্তু এই যেভাবে ম্যানুয়ালি সিলেক্ট করাটা একটা প্যারা, যার কারণে হচ্ছে গিয়ে ওই ক্ষেত্রে এই শর্টকাট গুলা কাজে লাগে, ঠিক আছে? শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট আর হচ্ছে অ্যারো। অ্যারো যেহেতু আমরা নিচের পর্যন্ত সিলেক্ট করতে যাচ্ছি এই জন্য নিচের অ্যারোটা সিলেক্ট করতেছি, ঠিক আছে? যখন আমার সবগুলো ডেটা সিলেক্ট হয়ে যাবে তখন এই যে আমার এই ডিফাইন নেমস এর মধ্যেই ফর্মুলা ট্যাবের মধ্যে এই যে ডিফাইন নেমস ওইটার এই 3 নম্বর অপশনটা ক্রিয়েট ফ্রম সিলেকশন, হ্যাঁ, এইটা যদি প্রেস করি তাইলে এই যে এরকম একটা বক্স আসবে। বক্সের মধ্যে আছে হচ্ছে টপ রো আর লেফট কলাম, এই দুইটা টিক দেওয়া, হ্যাঁ? তো আমি শুধু টপ রোটাকেই হচ্ছে গিয়ে আমার টাইটেল চাচ্ছি, লেফট কলামে আমার কোনো টাইটেল নাই, এই জন্য আমি এটাকে আনটিক করে দিলাম। শুধু টপ রোটা যখন টিক দেওয়া থাকবে আমি ওকে দিয়ে দিব। ওকে দিলে দেখবা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা যে নাম এই নামের হচ্ছে গিয়ে প্রত্যেকটা নামের হচ্ছে গিয়ে যেখানে একটা রেফারেন্স চলে আসে, ঠিক আছে? যেমন এই যে ডিপার্টমেন্টে যদি আমি ক্লিক করি তাহলে যে ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলা জিনিস আছে সবগুলা হচ্ছে গিয়ে একসাথে সিলেক্ট হয়ে গেছে, একটা গ্রুপ হয়ে গেছে একটা, ঠিক আছে? তারপরে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করে জেন্ডারে সিলেক্ট করি তাহলে জেন্ডারের আন্ডারে যতগুলো ডেটা আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ? এই তো এখন এইটা হচ্ছে গিয়ে একটা সেকেন্ড, হ্যাঁ, এইটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা চাইলে এই ডেটাগুলাকে সর্ট আউট করতে পারবো। যেমন ডিপার্টমেন্টের মধ্যে অনেক কিছু আছে, এক্সিকিউটিভ, আইটি, সেলস, কাস্টমার সার্ভিস, এগুলা কিন্তু ছড়ানো ছিটানো অবস্থায়, হ্যাঁ? আমি চাচ্ছি যে এগুলাকে জাস্ট একটু সাজানো থাকুক। সেক্ষেত্রে আমি ডিপার্টমেন্টটা সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে এই যে সর্ট করতে পারবো। এই যে এ টু জেড যদি ক্লিক করি, হ্যাঁ, সর্ট দিলে এই যে ফার্স্টের থেকে এ টু জেড হচ্ছে গিয়ে সর্ট আউট করবে ওরা। অ্যাকাউন্টিং ফার্স্টে, তারপর কাস্টমার সার্ভিস, তারপর এক্সিকিউটিভ, হ্যাঁ, হিউম্যান রিসোর্স, ফ্যাসিলিটিস, হ্যাঁ। আচ্ছা, পুরো ইয়াটা হ্যাঁ, কিভাবে সিলেক্ট করবো আবার একটু দেখা, আমার হচ্ছে না। আচ্ছা ওয়েট দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে গিয়ে এই ফার্স্টের যেই সেলটা A3, হ্যাঁ, এইটাতে ডাবল ক্লিক করে আমি ড্র্যাগ করে ফেলবো একবারে। ডাবল ক্লিক করে ড্র্যাগ করে একদম ডান পাশ পর্যন্ত অ্যানুয়াল স্যালারি পর্যন্ত যাব, হ্যাঁ? এটুক পর্যন্ত আসার পরে আমি জাস্ট কন্ট্রোল শিফট প্রেস করে, যেহেতু আমি নিচের ডেটাগুলো নিতে যাচ্ছি, আমি নিচের অ্যারোটা প্রেস করব। নিচের অ্যারোটা প্রেস করলে অটোমেটিক হচ্ছে কি আমার সবগুলা ডেটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা,
এবার হচ্ছে গিয়ে আমি ফর্মুলাসে যাব, ফর্মুলাস ট্যাবে গিয়ে এই যে ডিফাইন নেমস, হ্যাঁ এখানে এখানে 3 নম্বর অপশনটা ক্রিয়েট ফ্রম সিলেকশন, ওইখানে গিয়ে আমি জাস্ট লেফট কলামে, আমার যেহেতু কোনো টাইটেল নাই, লেফট কলামটা জাস্ট, ওকে ঠিক আছে। এরপর হচ্ছে এই যে আমি অ্যাড্রেস বার যেটা আছে, অ্যাড্রেস বারের ড্রপ ডাউনে ক্লিক করলে আমার সবগুলো হচ্ছে গ্রুপ দেখাচ্ছে। হ্যাঁ, বুঝিনি, আবার একটু বল, লাস্ট লাইনটা আবার বল, লাস্ট লাইনটা। লাস্ট লাইন হচ্ছে কি এই যে একদম বাম পাশে উপরে যে আমার অ্যাড্রেস বারটা আছে না, এই যে হ্যাঁ i3 দেখাচ্ছে, এই অ্যাড্রেস বারে একটা ড্রপ ডাউন বক্স আছে, এই যে এখানে একটা হ্যাঁ অ্যারো চিহ্ন, ছোট অ্যারো চিহ্নতে গেলে এই যে সবগুলা ইয়া দেখাচ্ছে, গ্রুপ দেখাচ্ছে, এই যে ইমেইল, তারপর ডিপার্টমেন্ট। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, আর না, আর বেশি টাইম নিব না, জাস্ট টেবিলটা দেখাবো আর হচ্ছে গিয়ে ইফ ফাংশনটা, এই আর কিছু না। স্টার্ট করি না? কতটুক পর্যন্ত শুনছিলাম? এই যে ড্রপ ডাউন থেকে আমরা হচ্ছে ডিপার্টমেন্ট সিলেক্ট করছি, তারপর গুছাবো কিভাবে বললি? ও আচ্ছা, ওইটা হচ্ছে টেবিলের জন্য। হ্যাঁ, টেবিলটা দেখাবো এখনই। Yes, অনেক কিছু হচ্ছে প্রিপেয়ার করে রাখছিলাম, কিন্তু এত কিছু এক্সেলে আমি নিজেই হইতেছে উল্টায় পাল্টায় ফেলতেছি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের হ্যান্ডআউট। এইখানে হচ্ছে যে মাত্র আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে নেম রেঞ্জেস, ঠিক আছে। নেম রেঞ্জ কিভাবে ক্রিয়েট করতে হয়, যে আমরা নেম বক্স থেকে আমরা ডিরেক্ট নাম লিখতে পারি, অথবা ডিফাইন নেম থেকে লিখতে পারি, অথবা হচ্ছে গিয়ে এই যে শর্টকাট আছে, শর্টকাটগুলো অনেক বেশি প্যারা, মনে রাখার কোনো দরকার নাই। শর্টকাট হচ্ছে গিয়ে আমরা ওই যে সিলেকশন করলাম, মাত্র যেটা সিলেকশনের মাধ্যমে যে নাম দিলাম, ঠিক আছে। এই যে মাত্র যেটা সিলেক্ট করলাম, করে যে প্রত্যেকটা নাম দিলাম, ডিপার্টমেন্ট, ইমেইল, হ্যাঁ,
ওইটাকে শর্টকাট দিয়েও করা যায়। শর্টকাটটা হচ্ছে এই যে এইটা, কন্ট্রোল শিফট F3। তো এইগুলো অনেক প্যারা, এগুলো মনে রাখার দরকার নাই। এক্সামে আসতে পারে যদি এমসিকিউ দেয়, এই ছাড়া আসবে না, এই ছাড়া দরকারও নাই। এটা লিমিটেশনস আছে কিছু, এগুলো জাস্ট রিডিং পড়ে যাব একটু, যেটা লিমিটেশনস কি। আর নেম রেঞ্জের হচ্ছে গিয়ে এখানে আরো কিছু জিনিসপত্র আছে নাম লেখার ক্ষেত্রে আমাদের যেগুলো একটু খেয়াল রাখতে হয়। যেমন আমরা হচ্ছে এই যে অ্যামাউন্ট পেইড এভাবে নাম লিখতে পারি না, আমরা স্পেস ইউজ করতে পারি না আর কি। স্পেস না দিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই যে একসাথে লিখতে হয়। অথবা আমরা অ্যামাউন্ট পেইড এর মাঝে যে হাইফেন দিব ওইটাও করতে পারবো না, আমাদের ওইখানে আন্ডারস্কোর ইউজ করতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের নাম লেখার ক্ষেত্রে কখনো কোনো একটা নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না, অলওয়েজ কোনো একটা লেটার দিয়ে স্টার্ট করতে হয়। তারপরে ম্যাক্সিমাম চিহ্নই ইউজ করা যায় না, যে কোনো ধরনের সাইন, যেমন পার্সেন্টেজ, এগুলা আমরা দরকার হলে নাম লিখে করব। ঠিক আছে, এরকম কিছু জিনিসপত্র। এইটা হচ্ছে গিয়ে মাঝে জাস্ট নাম্বার আর লেখার মাঝে জাস্ট একটা আন্ডারস্কোর দিয়ে আলাদা করতে হয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে গিয়ে যখন আমরা কোনো একটা জিনিসের নাম দিতে যাব সেই ক্ষেত্রে জাস্ট একটু খেয়াল রাখতে হয়, নাহলে হয়তো ইরর চলে আসবে, তখন পরীক্ষার হলে মাথায় থাকবে না যে কোনটাতে, এই যে এইটাতে। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব সম্ভবত লেখাটার মাঝে জাস্ট একটা আন্ডারস্কোর দিতে হয়, লেখাটা আর এই নাম্বারটা। ও আচ্ছা, যে সেলস 2024, আচ্ছা ভালো কথা বলছো তো। হ্যাঁ, ট্রাই করে না, দেখি। এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে নাম্বার আর লেখার মধ্যে লেখাটা খুব সম্ভবত আগে থাকতে হয়, নাম্বারটা পরে থাকতে হয়। হ্যাঁ, নাম্বারটা আগে থাকতে হয়, যেটাই হোক। সরি লেখাটা আগে থাকতে হয়, সরি। হুম। কি হইলো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এটা পরে ট্রাই করতেছি, নেক্সট দিন দেখাবো না, সমস্যা নেই, এগুলো আমি বাসায় ট্রাই করে নিব। এটা খুব সম্ভবত বুঝাইছে যে নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না, তোমার লেখা দিয়ে স্টার্ট করতে হবে, এর জন্য জাস্ট এটা দেখাইছে। আবার এই যে মাঝে যদি আমি কোনো ইয়া না দেই, ও আচ্ছা হ্যাঁ, এই যে ডিএইচ কে যদি আমি লিখি এভাবে, মানে সব ক্যাপিটাল লেটার দিয়ে, আর এখানে আন্ডারস্কোর না দেই, হ্যাঁ, তাইলে এটা অনেকটা একটা সেলের হচ্ছে গিয়ে লোকেশনে চলে যায়। যেমন এই যে আমি ডিএইচকে 2024 লিখে এন্টার প্রেস করছি, দেখছো আমাকে অনেক পিছে নিয়ে গেছে, অনেক পিছে ডিএইচকে তে নিয়ে গেছে, মানে ওই যে ডি এর এইচ এর কে তে। হ্যাঁ, সেল সিলেক্ট করে নিছিলাম আমি, বাট স্টিল আমাকে ও পিছে নিয়ে গেছে। এর জন্য হচ্ছে আন্ডারস্কোর দিতে হয়। বাট আমি যদি সেলস 2024 লিখি তাইলে এইটা দিয়ে কিন্তু কোনো সেলকে বুঝায় না, বুঝছো? এর জন্য হচ্ছে এই যে ক্যাপিটাল লেটার এভাবে লিখলে এখানে একটা আন্ডারস্কোর দিয়ে নিতে হয়, যাতে এইটাকে বুঝায় যে এটা আমরা একটা নাম লিখতেছি, এটা কোনো সেলের লোকেশন না। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে টেবিল ক্রিয়েট করা। আচ্ছা, একটা সেকেন্ড, আরেকটা ফাইল খুলি। স্যার কি সিটি সিলেবাসে এত কিছু দিল? অনেক, হ্যাঁ আসলে এটা একটু কি বেশি শিওর? জিনিসপত্র দিয়ে ফেলছে। জিজ্ঞেস করলাম স্যারকে যে স্যার ফুল নাকি, স্যার বলছে যে হ্যাঁ পুরাটা। অনেক কিছু দিয়ে দিছে, এগুলো তো অনেক কিছু। একটু ওই যে ফার্স্টে একটু মনে রাখা প্যারা, ওই যে রাফিন যে ইউটিউবে স্যারের ক্লাসগুলো আপলোড দিয়ে রাখছে না, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ জাস্ট, হ্যাঁ, ওগুলো তো অনেক হেল্পফুল। হ্যাঁ ওইটা জাস্ট একটু স্পিড বাড়ায় নিয়ে 1.75 বা 1.5 এ দেখে নিয়ে, তাহলে আরেকটু হেল্প হবে দেখতে। আচ্ছা তাই না? হ্যাঁ, আচ্ছা, পুরোটা বলতে কি এক্সেল এই আচ্ছা, পর্যন্ত স্যার যা থ্যাংক ইউ। করেছে পুরোটার উপর সিটি, হ্যাঁ, 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 লাইক লজিক এন্ড এভরিথিং?
হ্যাঁ ওইটাও আছে। ওইটা আচ্ছা ইফ দিয়ে জাস্ট শেষ করব, জাস্ট টেবিলটা দেখাই, এরপর ইফ ফাংশনের কাজ দেখি, এরপর আজকে শেষ। কালকে লুকআপ ফাংশন দেখবো না, লুকআপ ফাংশন আর চার্টস এই। ও আচ্ছা, আরেকটা জিনিস কি জানি আছে লাস্টে। আচ্ছা হ্যাঁ প্যারা হ্যাঁ নেই। হ্যাঁ শিওর, কালকে দেখাইও আবার, প্যারা নেই। আজকে তাহলে টেবিলটা দেখি। আচ্ছা এটা দিয়ে টেবিল ক্রিয়েট করা যাবে, সমস্যা নেই। টেবিল ক্রিয়েট করার জন্য হচ্ছে গিয়ে আমি জাস্ট যে কোনো একটা ডেটার মধ্যে যে কোনো একটা সেলের মধ্যে হচ্ছে গিয়ে কার্সরটা রাখলেই হবে। এরপরে হচ্ছে ইনসার্টে গিয়ে এই যে টেবিল 3 নম্বরেই টেবিল আছে, টেবিলে ক্লিক করলে হচ্ছে গিয়ে এই যে আমার একটা দেখা যাচ্ছে নাকি জানি না, এই যে বাহিরে একটা মার্কের মতো আসছে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এইটা দিয়ে হচ্ছে বুঝাচ্ছে এই পুরাটা হচ্ছে ওই টেবিলের অংশ, ঠিক আছে। আর এইখানে ওই যে ওরা হচ্ছে আর রেঞ্জ দিয়ে দিছে A3 থেকে P38 পর্যন্ত, হ্যাঁ। আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল দেখে ওইটার মধ্যে হচ্ছে ডলার সাইন অ্যাড করে দিছে, যাতে ওই টেবিলের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে শো করতে পারে, হ্যাঁ। আর এই যে একটা টিক চিহ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে মাই টেবিল হ্যাজ হেডার্স। তো আমরা এটা টিক চিহ্ন রাখবো, যেহেতু আমাদের ফার্স্ট সেটটার মধ্যে নাম টাম এগুলো আছে, হ্যাঁ। তারপর ওকে দিয়ে দিলে এই যে এটা একটা হচ্ছে টেবিল। এবার এই টেবিলটাকে হচ্ছে গিয়ে আরো অনেক কিছু করা যায়, যেমন এই যে ডিপার্টমেন্টস এর ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি, তাহলে যেখানে সর্ট করা যাবে A to Z সর্ট করতে পারবে ওরা, যে অ্যাকাউন্টিং ফার্স্টে, তারপর কাস্টমার সার্ভিস, হ্যাঁ। তারপর আবার এখানে ক্লিক করে আমি জেড থেকে এ পর্যন্ত সর্ট আউট করতে পারবো, যে সেলস আগে, তারপর আইটি, হিউম্যান রিসোর্স, হ্যাঁ। আচ্ছা এবার যদি A to Z থাকুক, আমি চাইলে এই যে এখানে নিচে অনেকগুলো টিক চিহ্ন দেওয়া, এই যে অ্যাকাউন্টিং, কাস্টমার সার্ভিস, এক্সিকিউটিভ, যতগুলা আলাদা আলাদা ডেটা আছে সবগুলাকে হচ্ছে গিয়ে ও এখানে লিখে রাখছে। যেমন অ্যাকাউন্টিং একটা আছে, কাস্টমার সার্ভিস একটা আছে, এক্সিকিউটিভ একটা আছে, হ্যাঁ। তো সবগুলাকে ও হচ্ছে আলাদা আলাদা করে এখানে দেখাচ্ছে। আমি চাইলে স্পেসিফিক ভাবে অল্প কিছু ডেটা দেখতে পারবো, যেমন আমি চাচ্ছি শুধু অ্যাকাউন্টিং এরটা দেখতে, বাকিগুলো আমি দেখবো না। তো আমি বাকিগুলো হচ্ছে বাদ দিয়ে দিব, ওই যে আমি সিলেক্ট অল যেটা, ওইটা মুছে দিয়ে আমি শুধু অ্যাকাউন্টিং এর টিক দিয়ে রাখবো। দিয়ে আমি যদি ওকে দেই, তাহলে শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে ডেটাগুলো আছে শুধু আমাকে ওইগুলো দেখাবে, হ্যাঁ। এখন অনেকগুলা ডেটা যখন থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো অনেক হেল্পফুল। আমার দেখা যায় হচ্ছে শুধু অ্যাকাউন্টিং এর ডেটাগুলো লাগবে, কিন্তু অনেকগুলা ডেটা আছে, তখন এই যে খুঁজে বের করাটা একটু টাফ, যার কারণে হচ্ছে আমরা এগুলো ইউজ করতে পারি। আর এই যে ক্লিয়ার ফিল্টার ফ্রম ডিপার্টমেন্ট যদি চাপ দেই, তখন হচ্ছে গিয়ে যে আবার আগের মতো, ঠিক আছে। বেসিক্যালি এটার কাজ হচ্ছে এটাই। এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে একটা আলাদা বাটন দিয়ে করা যায়, সেইটা হচ্ছে এই যে টেবিল ডিজাইনের মধ্যেই, এই যে আর উপরে একদম উপরে টেবিল ডিজাইন, এইখানে হচ্ছে গিয়ে একটা অপশন আছে ইনসার্ট স্লাইসার, দেখা যাচ্ছে এই যে এটা। এই ইনসার্ট স্লাইসার যদি আমরা প্রেস করি, তাইলে আমাদের এই যে এরকম একটা অপশন আসতেছে, হ্যাঁ। ওই যে যেগুলো হচ্ছে আমার হেডার, ওইগুলো হচ্ছে আমাকে দেখাচ্ছে, যেমন জেন্ডার, ইমেইল, ডেট অফ হায়ার, তারপর হচ্ছে ইয়ার সার্ভিসেস, হ্যাঁ। আমি ডিপার্টমেন্টের জন্য একটা বাটন চাচ্ছি, আমি ডিপার্টমেন্টে টিক চিহ্ন দিব, দিয়ে যদি আমি ওকে দেই, তাহলে এই যে আমার আলাদাভাবে ডিপার্টমেন্টের জন্য একটা বাটন চলে আসছে, হ্যাঁ। এখন আমি যদি আবার একটু দেখা, হ্যাঁ হ্যাঁ শিওর, আমি হচ্ছে গিয়ে এই যে একদম উপরে টেবিল ডিজাইন যে ট্যাবটা আছে, হ্যাঁ, ওটাতে যাব। যাওয়ার পরে ইনসার্ট স্লাইসার, এই যে ইনসার্ট স্লাইসার, হ্যাঁ, এই অপশনটায় যদি ক্লিক করি, তাহলে এই যে এইরকম একটা অপশন আসছে। এইটার মধ্যে হচ্ছে কি যে আমার উপরে যে হেডারগুলো আছে, ওই হেডারগুলো দেখাচ্ছে। তা আমি ডিপার্টমেন্টের জন্য একটা আলাদা বাটন চাচ্ছি। তো ডিপার্টমেন্টে যদি আমি টিক চিহ্ন দেই, দিয়ে ওকে প্রেস করি, তাহলে এই যে আমার ওই ডিপার্টমেন্টের জন্য এই যে একটা আলাদা বাটন আসছে, ঠিক আছে। আসছে এবার? হ্যাঁ দোস্ত আসছে থ্যাঙ্কস। ওকে, তো এবার হচ্ছে আমি যদি শুধু অ্যাকাউন্টিং এ প্রেস করি, তাহলে এই যে শুধু অ্যাকাউন্টিং এর ডেটাগুলো দেখাচ্ছে। যদি কাস্টমার সার্ভিসে প্রেস করি, তাহলে কাস্টমার সার্ভিসের ডেটাগুলো আসছে, হ্যাঁ। এখন আমি চাচ্ছি আমি অ্যাকাউন্টিং এর ডেটাগুলোও দেখবো আর আইটির ডেটাগুলোও দেখবো একসাথে। তো ফার্স্ট অ্যাকাউন্টিং প্রেস করব, পরে কন্ট্রোল প্রেস করে ধরে রাখবো, তারপর আইটি প্রেস করব, ঠিক আছে।
প্রেস করলে এই যে অ্যাকাউন্টিং আর আইটি এই দুইটার যেই ডেটাগুলো আছে ওই ডেটাগুলো আমাকে দেখাবে, ঠিক আছে? আম্মু তোমার ফোন আসছে মনে হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমি চাইলে অনেকগুলা বাটনও ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে ডিপার্টমেন্টের জন্য তো আমি একটা বাটন নিলাম, আমি চাইলে টেবিল ডিজাইনে গিয়ে ইনসার্ট স্লাইসারে গিয়ে আমি আরেকটা বাটন নিতে পারবো চাইলে, হ্যাঁ। যেমন কোনটা নেওয়া যায়, দেখি কি আছে। আচ্ছা, ফ্লোর নেই, ফ্লোর দিয়ে ওকে দিলাম। 3টা ফ্লোর আছে, হ্যাঁ, হয়তো ডিপার্টমেন্টের একটা আর ফ্লোরের একটা। এখন আমি দেখতে চাচ্ছি অ্যাকাউন্টিং, আইটি আর হচ্ছে কাস্টমার সার্ভিস এই 3টার সেকেন্ড ফ্লোরে কোন কোন ডেটাগুলো আছে, হ্যাঁ। তো ফার্স্ট আমি অ্যাকাউন্টিং ক্লিক করব, এরপরে কন্ট্রোল প্রেস করে কাস্টমার সার্ভিস আর আইটি সিলেক্ট করব, এরপর হচ্ছে কি আমি 2 সিলেক্ট করব এখান থেকে। তাইলে আমার অ্যাকাউন্টিং, আচ্ছা কি কি আসছে, শুধু সেলস আসছে, কি আজব। আচ্ছা হ্যাঁ, এই যে অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে আইটি আর হচ্ছে গিয়ে কাস্টমার সার্ভিস, হ্যাঁ। সিলেক্ট করার পরে এই যে সেকেন্ড ফ্লোরে অ্যাকাউন্টিং, কাস্টমার সার্ভিস আর আইটির যেই ডেটাগুলো আছে ওইগুলো দেখতে পারতেছি। যেহেতু আইটির কোনো ডেটা নাই সেকেন্ড ফ্লোরে, এই জন্য কোনো ডেটা আসে নাই। এই যে আইটির কোনো ডেটা নাই, এই জন্য এটা হচ্ছে একটু হালকা হয়ে আছে লেখাটা, আর অন্য দুইটা একটু হাইলাইট করে দেখানো, ঠিক আছে? এই তো জাস্ট এটা প্রেস করলে হচ্ছে এটা মুছে যাবে। টেবিলের কাজ হচ্ছে যে এরকমই, ঠিক আছে? টেবিল এটা দিয়ে হচ্ছে আরো অনেক ধরনের ছোটখাটো কাজ করা যায়। ইশরা, হ্যাঁ, ফ্লোরটা কিভাবে আসলো একটু দেখাবো আবার, মানে ফ্লোর অপশনটা কিভাবে আসলো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফ্লোর হচ্ছে আবার আমি এই টেবিলের যে কোনো একটা সেলের মধ্যে প্রেস করে উপরে যে টেবিল ডিজাইন ওটাতে যাব, তারপরে যে ইনসার্ট স্লাইসারে আবার যাব, যাওয়ার পরে যে ফ্লোরের যে অপশনটা আছে ওইটা আমি টিক দিয়ে ওকে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে এই যে এইটা আমার আরেকটা বাটন আসছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, আরেকটা কি জানি দেখাইতাম। ও আচ্ছা, হ্যাঁ, তো টেবিল ডিজাইনের আমি টেবিলের মধ্যে যে কোনো একটা সেলের মধ্যে প্রেস করে যদি আমি উপরে যে টেবিল ডিজাইন এই ট্যাবে যাই, তাহলে যে এখানে টেবিল স্টাইল অপশনস অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা আছে টেবিল রো, টোটাল রো, সরি, টোটাল রো যদি আমি টিক দিয়ে রাখি তাহলে যে একদম নিচে টোটালের একটা রো চলে আসছে, হ্যাঁ। এইটা হচ্ছে গিয়ে আমার কোনো একটা সাম করার জন্য হচ্ছে গিয়ে ইজি হবে, এই আর কিছু না। এই যে আমি যদি এই অ্যানুয়াল স্যালারির টোটালে প্রেস করি, একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে চাপ দিলে এইখানে হচ্ছে গিয়ে যে অনেকগুলো অপশন আছে। একটা সেকেন্ড, এই যে এভারেজ, তারপর হচ্ছে কাউন্ট, সাম, যদি আমি সামে প্রেস করি তাহলে যে টোটাল অ্যানুয়াল স্যালারি সাম দেখাচ্ছে, এভারেজে প্রেস করলে এভারেজ দেখাচ্ছে, হ্যাঁ। তারপরে এই যে ফার্স্টের দিকে কোথায় জানি এমপ্লয়ির সংখ্যা আছে, এই যে এইখানে যে এমপ্লয়ীদের নাম আছে, হ্যাঁ। আমি যদি এইখানে প্রেস করে কাউন্ট দেই তাহলে কয়জন এমপ্লয়ি আছে ওইটা চলে আসবে, যে 35 এমপ্লয়ি। এটা করতে পারছি বা এটা বুঝছি? আবার একটু করে দেখা। ওকে, হ্যাঁ হ্যাঁ, তো ফার্স্টে এই টেবিলের যে কোনো একটা জায়গায় প্রেস করে এই যে উপরে যে হোম ট্যাব ওখানে যে টেবিল ডিজাইন ওখানে যাব, যাওয়ার পরে এই যে টেবিল স্টাইল অপশনস অনেকগুলো অপশন আছে, 2-3টা টিক দেওয়া, বাকিগুলা হচ্ছে মানে চেক করা নাই, হ্যাঁ। ওইখানে যে টোটাল রো এইটা হচ্ছে চেক দিব বা টিক দিব, দেওয়ার পরে নিচে একটা
লাইন আসবে টোটালের, আসছে? হ্যাঁ আসছে। ওই টোটালে হচ্ছে এই যে অ্যানুয়াল স্যালারি বরাবর আমি যদি প্রেস করি তাহলে এই যে একটা ড্রপ ডাউন আসছে, ড্রপ ডাউনে ক্লিক করলে এই যে অনেকগুলো অপশন আছে। তা আমি যদি এভারেজটা জানতে চাই অ্যানুয়াল স্যালারির এভারেজ কত, এভারেজে ক্লিক করলে এভারেজটা চলে আসবে, আমার আলাদা করে কোনো ফর্মুলা ইউজ করতে হচ্ছে না, তাই না? এটাই আর কি। তারপরে এই যে এমপ্লয়ি, যে অনেকগুলো এমপ্লয়ের নাম আছে, আমি যদি এইখানে প্রেস করে ড্রপ ডাউনে যাই তাহলে যেখানে কাউন্ট অপশনটা আছে, কাউন্টে ক্লিক করলে হচ্ছে কয়জন এমপ্লয়ি আছে এটা দেখতে পারতেছি, 35, হ্যাঁ এই আর কি। হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে টেবিলের কাজ। এরপর আছে হচ্ছে ফাংশন, ইফ ফাংশন। হ্যাঁ ফাংশনটা দেখি। আচ্ছা, ছোটখাটো একটা দুইটা জিনিস মিস হয়ে যেতে পারে, ওই যে স্যারের যেই ভিডিওগুলো আছে ওইটা যদি 1.5 বা 1.75-এ দেখো তাইলে ক্লিয়ার হয়ে যাবে। হয়তো 20 মিনিট বা আধা ঘন্টা লাগবে, জাস্ট একটু টেনে টেনে দেখে গেলেই হবে, ঠিক আছে? স্যারের ভিডিওগুলো কোথায়? ওইটা একটা লিঙ্কে ছিল, লিঙ্কটা বের করে, আচ্ছা ক্লাসের পরে দিচ্ছি আবার। আচ্ছা। তো আহ, আচ্ছা হ্যাঁ, তো ফাংশনস এর মধ্যে ফার্স্টে হচ্ছে সবচেয়ে বেশি যেটা আমাদের ইউজ করা লাগবে সেটা হচ্ছে ইফ ফাংশন। ইফ বা ইফস দুইটা ফাংশন আছে, দুইটার কাজই একটু একটু করে দেখবো। হ্যান্ড আউটে যদি যাই, এই যে এখান থেকে হচ্ছে লজিক্যাল ফাংশন স্টার্ট হয়। হ্যাঁ অনেক ধরনের ফাংশন আছে, ইফ, ইফস, তারপর কাউন্ট ইফ, সাম ইফ, এভারেজ ইফ, অ্যান্ড, অর, নর। আজকে শুধু এই দুইটা দেখি, বাকিগুলো আমার একটু দেখতে হবে আর কি। তো ইফ ফাংশনটা হচ্ছে, হ্যাঁ বলো বলো বলো। ও আচ্ছা, ইফ ফাংশনের জন্য হচ্ছে গিয়ে জিনিসটা অনেকটা এইভাবে কাজ করে যে ইফ যদি আমরা একটা ডিসিশন দিয়ে দিই যে ইফ এইটার থেকে যদি এটা বড় হয়, হ্যাঁ ওই ডিসিশনটা দেওয়ার পরে যদি ওই ডিসিশনটা ট্রু হয় তাইলে আমার আউটপুট কি দেখাবে, আর ওই যদি ওই ডিসিশনটা ফলস হয় তাহলে আউটপুট কি দেখাবে, এরকম একটা জিনিস। হ্যাঁ যে ইফ যদি A1 থেকে B1 বড় হয় তাইলে এই জিনিসটা ট্রু, ট্রু হইলে হচ্ছে আমার আউটপুট হিসেবে ইয়েস দেখাবে, আর যদি ওইটা ফলস হয় তাহলে আউটপুট হিসেবে নো দেখাবে, ঠিক আছে? ফার্স্টে এতটুকুই দেখি। এটা যদি আমরা ইউজ করতে যাই সেটা হচ্ছে এই যে এইখানে হচ্ছে গিয়ে কোনো একটা স্কুল বা কোনো একটা ইনস্টিটিউশনে মানে বাচ্চাদের হচ্ছে গিয়ে একটা এক্সেল ফাইলের মতো দেওয়া, এটা কিসের জানি, আহ, আচ্ছা কিছু একটা হবে। এখানে হচ্ছে বেসিক্যালি গার্ডিয়ানদের হচ্ছে কয়জন করে বাচ্চা আছে, আর হচ্ছে কারো সিবলিংস আছে নাকি, যেমন এই যে একজনের 3টা বেবি, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওদের অবশ্যই সিবলিংস আছে তাই না, একজনের একটা, আরেকজনের একটা, এরকম আর কি। তো এটা দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে ওদের হচ্ছে বেতন দেওয়া আছে নাকি, নাকি ডিউ আছে, এগুলা দেওয়া আছে। হ্যাঁ তো আমরা যদি সিবলিংস এর এইখানে যদি ফার্স্টে ইফ ফাংশনটা ইউজ করতে যাই সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে ইকুয়াল প্রেস করব। আচ্ছা ওয়েট, আমরা দেখাইতে চাচ্ছি কি আসলে, আমরা দেখাইতে চাচ্ছি যদি কারো একের অধিক বাচ্চা থাকে বা যদি একের অধিক কারো ব্রাদার্স এন্ড সিস্টার্স থাকে তাইলে সিবলিংস এ ইয়েস আসবে, আর যদি এইখানে এক থাকে তাইলে নো আসবে, তার মানে ওর কোনো সিবলিংস নাই, ঠিক আছে? এটা দেখাইতে চাচ্ছি। তো ফার্স্টে ইকুয়াল প্রেস করব, তারপর ইফ লিখবো, এই যে ফার্স্টে যে ফাংশনটা ওইটাই। তো ট্যাপ প্রেস করতে হবে, ট্যাপ প্রেস করলে যে এরকম একটা জিনিস আসবে ইফ, তারপরে যে লজিক্যাল টেস্ট এইটা বোল্ড হয়ে আছে, এরপর হচ্ছে কমা দিয়ে হচ্ছে ইফ ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, এরকম দুটো জিনিস আছে। হ্যাঁ তো ফার্স্টে আমরা আমাদের লজিকটা আগে দিব। লজিকটা হচ্ছে যদি এই এনরোল্ড,
এনরোল্ডে সিলেক্ট করলাম ফার্স্ট যে সেলটা ওইটা। এনরোল্ড যদি বড় হয় 1 থেকে, হ্যাঁ এই যে 1 এর থেকে যদি বড় হয়, এতটুকুই হচ্ছে আমার লজিকটা। যদি এনরোল্ডটা 1 এর থেকে বড় হয় তাহলে কি হবে, কমা দিব, কমা দেওয়ার পর এই যে ভ্যালু ইফ ট্রু, এইটা বোল্ড হয়ে গেছে তাই না, এই যে এইটা। তো এইটা হচ্ছে কি এখন আমার ইনপুট দিতে হবে। তাইলে ভ্যালু ইফ ট্রু মানে কি, যদি এনরোল্ড 1 এর থেকে বড় হয় তার মানে ওর সিবলিংস আছে তাই না। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে চাচ্ছি ইয়েস। তো যখন আমরা কোনো একটা লেখা ইনপুট দিতে যাব সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোটেশনের মধ্যে হচ্ছে লেখাটা দিতে হয়, ডাবল কোটেশনের মধ্যে, ডাবল কোটেশনের মধ্যে, ঠিক আছে। তো ওয়াইইএস দিয়ে, হ্যাঁ। তো যদি এনরোল 1 এর থেকে বড় হয় তাহলে ইয়েস, তারপর আবার কমা দিব, যদি বড় না হয় তার মানে কি, হয় 1 এর সমান নাইলে 1 এর থেকে ছোট হবে তাই না। তো সেই ক্ষেত্রে আমরা নো লিখতে চাচ্ছি, আবার সেম কাজ, জাস্ট নো লিখে দিব। হ্যাঁ, এটা শেষ, ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে এই যে আমার সবগুলো চলে আসছে। ফার্স্টেরটা যে 3 আছে তার মানে সিবলিংস আছে ইয়েস, পরেরটা 1 তার মানে নো, পরেরটা 1 নো, পরেরটা 1 নো, পরেরটা 2 ইয়েস। হ্যাঁ, এভাবে করে সবগুলো চলে আসছে যতগুলো ডেটা আছে। হ্যাঁ, এটা টেবিল বানানো আছে আগের থেকেই, যার কারণে হচ্ছে অটোমেটিক সবগুলা ডেটা চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে টেবিলের একটা সুবিধা, ঠিক আছে। এটা কি বুঝতে পারছি নাকি আরেকবার দেখাবো? বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এর পরে হচ্ছে গিয়ে যদি আমরা একের অধিক লজিক দিতে চাই, যে যদি সিবলিংস ডিসকাউন্ট একটা অপশন আছে, এখানে আমরা ইনপুট দিতে যাচ্ছি। হ্যাঁ, যদি সিবলিংস হচ্ছে 1 এর বেশি হয়, সরি, যদি সিবলিংস হচ্ছে 3 এর বেশি হয় তাহলে 20% পাবে, যদি 1 এর বেশি হয় তাইলে 10% পাবে। হ্যাঁ, মানে 3 এর বেশি মানে 4 5 6 হইলে হচ্ছে 20% পাবে, অথবা 1 এর বেশি মানে 2 3 পাইলে হচ্ছে গিয়ে 2 3 হইলে হচ্ছে গিয়ে 10% পাবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে 1 এর অধিক লজিক যেহেতু, সেইটাও আমরা ইফ এর মধ্যেই করতে পারবো। সেই ক্ষেত্রে কিভাবে ইউজ করতে হয় সেটা হচ্ছে ফার্স্ট ইকুয়াল প্রেস করব, ইফ দিব, দেওয়ার পরে হচ্ছে ট্যাব, ট্যাব দেওয়ার পর হচ্ছে ফার্স্টের লজিকটা দিব। ফার্স্টের লজিক কি, যদি এনরোল্ড 3 এর বড় হয়, হ্যাঁ গ্রেটার দেন 3 হয়, তাহলে কি হবে, কমা দিয়ে সেই ক্ষেত্রে ক্যালকুলেটেড ফি, যেটা ক্যালকুলেটেড ফি এর 10% হচ্ছে ডিসকাউন্ট, সরি 20%। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটেড ফি ইনটু 20% হবে, এই যে 20%, ঠিক আছে। আর যদি এনরোলটা 3 এর বড় না হয় তাইলে কি হবে, সেই ক্ষেত্রে আমরা কমা দিয়ে, যে ইফ ফলস হয় মানে যদি 3 এর বড় না হয়, সেই ক্ষেত্রে আমরা আরেকটা ফাংশন ইনপুট করব ইফ, আবার ইফ দিব এটার ভিতরেই। হ্যাঁ, আবার ট্যাব প্রেস করব, করার পর এটা আমাদের আরেকটা লজিক, যদি এই এনরোলডটা 1 এর চেয়ে বড় হয়, গ্রেটার গ্রেটার দেন 1, সেই ক্ষেত্রে কি হবে, কমা, ভ্যালু ইফ ট্রু মানে সে যদি 1 এর চেয়ে বড় হয়, মানে 3 এর চেয়ে বড় তো না হইলো, 1 এর চেয়ে যদি বড় হয়, আচ্ছা 1 এর চেয়ে যদি বড় হয় সেই ক্ষেত্রে 10% ডিসকাউন্ট হবে তাই না। সেই ক্ষেত্রে ক্যালকুলেটেড ফিস ইনটু 10%, ঠিক আছে, কমা। আর যদি 1 এর চেয়ে বড় না হয় তাইলে কি হবে, হয় 1 এর সমান হবে নাহলে 1 এর চেয়ে ছোট হবে তাই না। সেই ক্ষেত্রে 0 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, করে যদি এন্টার প্রেস করি তাহলে এই যে সবগুলা ডেটা চলে আসছে। যে 1 এর চেয়ে বেশি তাইলে হচ্ছে কি ডিসকাউন্ট, যদি 1 আসে তাহলে হচ্ছে 0, 1 আসলে 0, যদি 2 হয় তাহলে একটা ডিসকাউন্ট দিচ্ছে 10%, যদি 4 হয় তাহলে একটা ডিসকাউন্ট দিচ্ছে 20%। হ্যাঁ, এই তো, এটা বুঝতে পারছি নাকি এটা আরেকবার দেখাবো, এটা একটু বড়।
হ্যালো, বুঝতে পারছি। ওকে। আচ্ছা আচ্ছা, লাস্টে কি হ্যাঁ জিরো দিয়ে দেন আমরা ব্রেকেট ক্লোজ করে দিব? হ্যাঁ, জিরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করতে হবে যে ব্র্যাকেট যাতে দুইটা ক্লোজ করতেছি নাকি আমরা সেইটা। হ্যাঁ, আরে সব মুছে গেল। হ্যাঁ, নর্মালি না করলে হওয়ার কথা, কিন্তু এইখানে খুব সম্ভবত একটু ভুল হবে, কারণ যেহেতু আমরা দুইটা ফাংশন ইনপুট করতেছি। আচ্ছা, ট্রাই করে দেখি, তাইলেই তো হয়। ইফ যদি এনরোল্ড 3 এর চেয়ে বড় হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেইটা হচ্ছে একটা ছোট ভুল হয়। যদি এই যে আমরা 3 এর চেয়ে বড় যদি না হয়, এই 3 এর চেয়ে বড় যদি হয়, এই লজিকটা যদি আমরা আগে না দিয়ে যদি আমরা 1 এর চেয়ে বড় যদি হয় এই লজিকটা আগে দিতাম, তাহলে সেই ক্ষেত্রে একটা ভুল হইতো। হ্যাঁ, সেটা হচ্ছে যদি আমি এটা 1 এর চেয়ে বড় 1 এর চেয়ে বড় যদি হয় এই লজিকটা আগে দেই, তাইলে 1 এর চেয়ে বড় কিন্তু 4ও, তাই না? ওটা তো 3 এর চেয়েও বড়, তাই না? তো সেই ক্ষেত্রে হয় কি, ফার্স্টে যেহেতু আমি এই লজিকটা দিছি যে 1 এর চেয়ে বড় যদি হয় তাহলে 10% ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, এক্সেল করবে কি, 1 এর চেয়ে বড় যেই যেই ডেটাগুলো আছে এনরোল্ডের মধ্যে, সবগুলা ডেটার মধ্যেই ও 10% ডিসকাউন্ট দিয়ে গুণ করে ফেলবে। হ্যাঁ, পরে যে আমি আরেকটা লজিক দিচ্ছি যে এনরোল যদি 3 এর চেয়ে বড় হয় তাহলে 20% ডিসকাউন্ট, ওইটা তখন আর কাজে আসবে না, কারণ ও অলরেডি ফার্স্ট যে লজিকটা ওইটা হচ্ছে আগেই অ্যাপ্লাই করে ফেলছে। ঠিক আছে, এটা বুঝতে পারছি? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই টিপস হচ্ছে আগে বড়টার থেকে স্টার্ট করে আস্তে আস্তে নিচের দিকে যাব। ঠিক আছে, তো যদি এনরোল 3 এর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে গিয়ে কি হবে, কমা দিয়ে তাহলে ক্যালকুলেটেড ফিজ হচ্ছে গিয়ে আমার 20% হবে ডিসকাউন্ট, তাই না? ক্যালকুলেটেড ফিজের 20%। হ্যাঁ, আর যদি না হয়, যদি ফলস হয় সেক্ষেত্রে আরেকটা ফাংশন দিব। মানে যদি ফলস হয় তাহলে কি হবে, আরেকটা ফাংশন। যদি সেই ক্ষেত্রে এনরোলটা 1 এর চেয়ে বড় হয়, কমা, তখন হচ্ছে ক্যালকুলেটেড ফিজটা হচ্ছে 10% হবে। হ্যাঁ, 10%। আর যদি এটাও না হয়, তার মানে কি 3 এর চেয়ে বড় যদি হয় তাহলে 20%, যদি না হয় তাহলে যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে 10%, যদি তাও না হয় তাহলে হয় 1 হবে, তাহলে 1 এর চেয়ে ছোট হবে, তাই না? সেই ক্ষেত্রে 0। এটা দেওয়ার পরে জাস্ট দুইটা ব্র্যাকেট দিব। দুইটা ব্র্যাকেট কেন, কারণ আমি দুইটা ফাংশন ইউজ করতেছি। হ্যাঁ, ফার্স্ট একটা ইফ দিছি, এই ব্র্যাকেটটা হচ্ছে কালোটা দিয়ে স্টার্ট হয়েছে, পরের ইফটা লাল ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়েছে। হ্যাঁ, আমি যদি এখন একটা ব্র্যাকেট ক্লোজ করি তাহলে ফার্স্টেরটা হচ্ছে লাল, তার মানে যে লাল ব্র্যাকেটটা ক্লোজ হইলো। আরেকটা ব্র্যাকেট দেই যদি, তাহলে সেটা হচ্ছে কালো, মানে ওই ফার্স্টের ব্র্যাকেটটা ক্লোজ হইলো। হ্যাঁ, আচ্ছা, রাফিন যেটা বললাম ব্র্যাকেট যদি না দিই তাহলে কি হবে, এই যে তাইলে ফর্মুলাটা আসতেছে না। ঠিক আছে, আর যদি আমি একটা ব্র্যাকেট রেখে দিই, দেখো একটা ব্র্যাকেট রেখে দিলেও আসতেছে না। ঠিক আছে, আবার যদি আমি ভুলে 3টা ব্র্যাকেট দিয়ে দিই দুইটার জায়গায়, সেই ক্ষেত্রেও আসবে না। ঠিক আছে, সো এই জায়গাগুলো একটু কেয়ারফুল যে আমি কয়টা ব্র্যাকেট ইউজ করতেছি আর আমি কয়টা ফাংশন ইউজ করতেছি। হ্যাঁ, যেহেতু আমি দুইটা ফাংশন ইউজ করছি তার মানে দুইটা ফাংশনের জন্য দুইটা ব্র্যাকেট কাজ করবে। হ্যাঁ, এন্টার দিলে তারপর হচ্ছে ওইটা চলে আসবে। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা কি জানি দেখাবো, কালকে 10টা 15-তে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখানো বাকি ছিল, সেটা হচ্ছে আহ, আচ্ছা, ইফস ফাংশন, হ্যাঁ এটা দেখানো বাকি। ইফস ফাংশন হচ্ছে অনেকগুলা ইফ ফাংশন যদি আমরা কোথাও ইউজ করি, সেইটার বদলে আমরা চাইলে ইফস ফাংশন ইউজ করতে পারবো। হ্যাঁ,
এইটার কাজ হচ্ছে একটা ফাংশনের মধ্যেই আমরা অনেকগুলা ফাংশন বারবার ইনপুট না করে আমরা শুধুমাত্র একটা ফাংশন দিয়ে যাতে সবগুলা লজিক ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন এই যে মাত্র আমরা যেই ক্যালকুলেশনটা করলাম সেটার মধ্যে আমরা ফার্স্ট একটা ইফ ফাংশন দিছি, ওইটার মধ্যে যখন ফলস হয়েছে তখন আরেকটা ইফ ফাংশন দিছি, এইটাই আমাদের জাস্ট দুইটা ফাংশন লাগছে। কিন্তু যদি ক্যালকুলেশনটা একটু বড় হয়, যদি লজিক অনেকগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু 5টা 6টা 7টা এরকম লজিক লেগে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এতগুলা ইফ দেওয়ার দরকার হইতে পারে। হ্যাঁ, তো তখন ফর্মুলাটা অনেক বড় হয়ে যায়, যার কারণে ওইটার অল্টারনেট হিসেবে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ইফস, আইএফএস। হ্যাঁ, আইএফএস লেখার পরে ট্যাব প্রেস করব, এটা আরেকটা ফাংশন। এইখানে হচ্ছে কি আমার যতগুলা লজিক আছে আমি সবগুলো একটার পর একটা অ্যাড করে যাব। ফার্স্টেরটা যেমন লজিক্যাল টেস্ট 1, এইটা হচ্ছে যদি এনরোলড 3-এর চেয়ে বড় হয় তাহলে কমা, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে এই যে ভ্যালু ইফ ট্রু, মানে যদি ট্রু হয় সেই ক্ষেত্রে ক্যালকুলেটেড ফি 10% 20% হবে, তাই না? ক্যালকুলেটেড ফি এর 20% হচ্ছে ডিসকাউন্ট, তাহলে ক্যালকুলেটেড ফি ইনটু 20%। তারপর কমা, কমা দিলে লজিক্যাল টেস্ট 2 অটোমেটিক কিন্তু সেকেন্ড লজিকে চলে যাচ্ছে। যে যদি এটা না হয় সেক্ষেত্রে কি হবে? লজিক 2 হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে এনরোল যদি 1-এর চেয়ে বড় হয়, 1-এর চেয়ে বড় হয় কমা, তাহলে ভ্যালু ইফ ট্রু, মানে যদি 1-এর চেয়ে বড় হয়, এটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে ক্যালকুলেটেড ফি এর 10% হচ্ছে আমার ডিসকাউন্ট, তাহলে 10% ডিসকাউন্ট। হ্যাঁ, আচ্ছা, এইটার একটা প্রোজ হচ্ছে আমার বারবার ইফ ফাংশনটি ইউজ করতে হচ্ছে না, ঠিক আছে? কিন্তু এটার একটা কনস হচ্ছে আমার সবকিছু লজিক দিয়ে দেখাই দিতে হবে। যেমন আগেরটায় আমি কি করছিলাম, লাস্টে 0 দিয়ে দিছিলাম না, যে যদি এগুলো না হয় তাহলে তো 0ই হবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে ওই 0-র জন্য লজিকটা দেখাইতে হবে, সেটা হচ্ছে আবার কমা দিয়ে থার্ড লজিক দিতে হবে আমার লজিক্যাল টেস্ট, যে যদি এনরোলটা লেস দেন 1 হয়, লেস দেন অর ইকুয়াল 1 হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমার ভ্যালুটা হবে 0। ব্যাস, এটা হচ্ছে আমার থার্ড লজিক দিয়ে দেখাই দিতে হবে। হ্যাঁ, মানে ইফস দিয়ে যদি আমি করি তাহলে আমার অনেকগুলা ফাংশন ইউজ করতে হচ্ছে না, বাট আমার প্রত্যেকটা লজিক দেখাই দিতে হচ্ছে। হ্যাঁ, এবার আমি জাস্ট একটা ব্র্যাকেট ক্লোজ করে দিব, ক্লোজ করে যদি এন্টার প্রেস করি তাহলে ওই যে আমার আগের মতো সব ক্যালকুলেশন চলে আসতেছে, ঠিক আছে? এটা বুঝতে পারছি নাকি এটা আরেকবার দেখাবো? ওকে, এই তো ইফ ফাংশন হচ্ছে এইটা, আর ইফস হচ্ছে গিয়ে ওই ইফ ফাংশনেরই জাস্ট আর একটু ইজি ওয়ে, খালি আমার লজিকগুলা বুঝতে হবে। সো কোয়েশ্চেনের মধ্যে স্যার অলওয়েজ লজিকগুলা দিয়ে দিবে। লজিক বলতে স্যার বলে দিবে যে যদি সিবলিংস থাকে তাহলে 20%, বা না থাকলে 10%, এরকম করে কোয়েশ্চেনে বলে দিবে কোন ফাংশনটা ইউজ করতে হবে বা লজিকটা কি হবে, এইটা হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, যে লজিক এইটা হবে, ওই অনুযায়ী ফাংশন এইটা হবে এই। আর ইফ দিয়েও কাজ করা যায়, ইফস দিয়েও কাজ করা যায়, যেটা দিয়ে যে কমফোর্টেবল ওইটা ইউজ করা যায়, ঠিক আছে? এই তো এটা ছিল আমাদের ইফস ফাংশন। এছাড়াও আরো কিছু ছোটখাটো ফাংশন আছে, যেমন এন্ড ফাংশন আছে, অর আছে, এক্সঅর আছে, নট আছে। এগুলো হচ্ছে আমরা যে আইসিটি তে পড়ে আসছিলাম, এই ফাংশনগুলো হচ্ছে গিয়ে খুব একটা এরকম কাজে লাগে না, তারপরেও মানে এটার হচ্ছে গিয়ে কিভাবে ইউজ করা যায় সেটা দেখবো। এটা হচ্ছে আমার একটু দেখতে হবে, মানে আমি এই পার্টটা রিভিশন দিইনি এখনো। আচ্ছা, এটার পরে হচ্ছে যে কাউন্ট ইফ আছে, কাউন্ট ইফটা হচ্ছে একটু কাজে লাগতে পারে। কাউন্ট ইফের এইখানে অনেক কিছু দিয়ে দিছে, যে কিভাবে রেঞ্জ ইউজ করা যায় আর ওইটা কিভাবে কাজ করে ডেসক্রিপশন দিয়ে দিছে। এরপর হচ্ছে লুকআপ ফাংশন আছে। লুকআপ ফাংশন হচ্ছে গিয়ে নেক্সট দিন দেখবো লুকআপ ফাংশন কিভাবে কাজ করে। এটার মধ্যে ভি লুকআপ, জে লুকআপ, এক্স লুকআপ, অনেক কিছু আছে। এরপরে আছে হচ্ছে চার্ট আছে। চার্ট খুব একটা টাফ না, চার্ট অনেক টাইপের চার্ট আছে, আমরা অলরেডি এগুলা জানি কোনটা কি কাজ করে। জাস্ট চার্ট কিভাবে ইউজ করা যায় এই জিনিসগুলো একটু দেখবো। হ্যাঁ, এটা দেখবো। লাস্টে কি আছে? পিভট টেবিল আছে। পিভট টেবিলটা হচ্ছে এই যে লাস্ট দিন যেটা দেখাইলো ওইটাই। পিভট টেবিলটা জাস্ট একটু দেখবো এই।
সো আমাদের বাকি থাকতেছে হচ্ছে চার্ট, পিভট টেবিল, আর হচ্ছে ছোটখাটো কিছু ফাংশন, যেমন এই যে লুকআপ ফাংশন, যেটা ভি লুকআপ, এক্স লুকআপ, এগুলা, অথবা এন্ড ফাংশন, তারপর অর ফাংশন, এই ছোটখাটো কিছু জিনিসপত্র। ঠিক আছে, এটাই। আজকে আর কিছু বোঝানো লাগবে বা আজকের কোনো কনফিউশন? আচ্ছা, আজকে কি তাইলে এখানে শেষ করি নাকি? ওকে, আল্লাহ হাফেজ তাইলে। থ্যাংক ইউ কালকে, ইশরাক। হ্যাঁ, ওয়েলকাম। থ্যাংক ইউ বন্ধু ইশরাক। শিখায়ও শিখায়ও, পারি না পারি না পারি না, ওকে ওকে, শিখায়ও শিখায়ও। কালকে হচ্ছে কি বাকি জিনিসগুলো দেখে ফেলবো, সমস্যা নেই। ডান ডান। আর আর ইয়াফিন, রেকর্ড ড্রপ করিস। আর হচ্ছে বৃহস্পতিবার এক্সাম না, বৃহস্পতিবার এক্সামের আগে হচ্ছে গিয়ে মনে হয় 2 ঘন্টার মতো ব্রেক আছে। সো কারো যদি প্যারা হয়, কেউ যদি ল্যাপটপ নিয়ে আসে অথবা ওই যে লাইব্রেরিতে ওই পিসিতে ওই ছোটখাটো যদি কিছু কনফিউশন থাকে ওগুলা দেখা যাবে। ঠিক আছে, ওটা প্যারা নেই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। রাফিন, আজকে কিসের খেলা? আমি তো খেয়ালই করিনি, ইউসিএল আজকে। ও ইয়েস ইয়েস, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।